খুব জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ১ম ১,০০,০০০ সাবস্ক্রাইবার গেইন করা একজন মানুষ। নাটক অভিনয় না, আমি একটু ডিফারেন্ট। আমি আসলে বাইকটাকে অনেক ভালোবাসি। ফ্রন্টে ৪ সেকেন্ড যদি দেখো, ১ সেকেন্ড তো লুকিং গ্লাস দেখবা। হচ্ছে এখন পর্যন্ত কতগুলো ট্যুর করছেন? তবে একবার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। আমাদের একটা বাইক আকাশে উঠে গেছে। ট্রাকের ফ্রন্টের এক সাইডে লেগে হুম। ও বাইক আর ও আকাশের দিকে উঠতেছে। কালারের উপর অনেক বেশি যদি কাজ করা হয়, আমার মনে হয় কিছুটা সত্যতা হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে সাপোর্ট দিচ্ছে। এখন সময় আসছে নতুন আরেকটা ক্যামেরা নেওয়ার। আপনার বয়স কত মনে? সবাই তো ফিজিক্যালি ইয়াং, আমি মনে প্রাণে ইয়াং। আপনি কি মোটো ব্লগিং সম্পর্কে জানতে চান? যদি মোটো ব্লগিং সম্পর্কে জানতে চান তাহলে এই এপিসোডটা পুরোটুকু দেখতে হবে এবং এই এপিসোডটা শুধুমাত্র আপনার জন্যই। আজকের এই পডকাস্টে আমরা জানার চেষ্টা করব মোটো ব্লগিং এর ইতিবৃত্ত। ওয়েলকাম টু মামুন পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মোটো ব্লগার চকলেট বাইকার তরু। তরু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। তরু ভাই আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সেটে আজকে আসছেন, আমাদের পডকাস্টে। আ কয়েকদিন ধরেই তরু ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি তো প্রচন্ড রকমের ট্যুরের উপর ব্যস্ত থাকে। তো এই ট্যুরগুলো করার জন্য উনি বেশি সময় পায়নি। তারপরেও এই রমজান মাসে উনি অনেক ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। তার জন্য তরু ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তরু ভাই আজকের পডকাস্টে আসলে আপনার মোটো ব্লগিং এর যাত্রাটা, ক্যারিয়ারটা নিয়ে আমরা কথা বলব মূলত। আর আসলে মোটো ব্লগিং এ যারা নতুন আসছে, তারা কিভাবে মোটো ব্লগিং করতে পারে, তারা এগিয়ে যেতে পারে, আপনার কাছ থেকে তাদের জন্য কিছু পরামর্শ নেব। এবং শেষে কিছু আমাদের অডিয়েন্সের কাছ থেকে কিছু কোয়েশ্চেন কালেক্ট করা হয়। সেগুলো একটু র‍্যাপিড ফায়ার খুব দ্রুত যাব আমরা সেগুলো। জি। সো এইগুলোই। তো ১ম কোয়েশ্চেনে যদি যাই, আসলে কিভাবে শুরু করছিলেন? আমি মূলত একজন গণমাধ্যম কর্মী। তো আমি আমার কর্মজীবনের শুরুতে দৈনিক সমকাল, বাংলা নিউজ 24, দেন আচ্ছা। কালের কণ্ঠ। তো কালের কণ্ঠ থাকালীন অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো যে আমি এই বাইকিংটাকে অনেক বেশি ভালোবাসি। আমার এই প্যাশনটাকে একটু পুশ করা উচিত। তো তখন থেকে আরকি মূলত আমার ট্যুর ট্রাভেলটা একটু সিরিয়াস হওয়া এবং সেই সময় মোটামুটি YouTube এর একটা বেশ ভালো একটা অবস্থান তৈরি হয়। তখনকার সময়ে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। আচ্ছা। তো সালমান মুক্তাদিরের একটি ইন্টারভিউ আমাদের কালের কণ্ঠ পত্রিকা থেকে করা হয়েছিল। তো সেদিন আমি ওটার ফটো জার্নালিস্ট ছিলাম। তো তখন ছবি তুলতে গিয়ে সালমান ভাইকে জিজ্ঞেস করি, "সালমান ভাই আপনি কিভাবে কি করলেন?" তো সে বলল যে, "শখ করেই আমি কাজ শুরু করি। ফাইনালি এখন আমি একটা ভালো ফিডব্যাক পাচ্ছি" এবং সালমান মুক্তাদির তৎকালীন সময়ে ১ম ১,০০,০০০ সাবস্ক্রাইবার গেইন করা একজন মানুষ। আচ্ছা। বাংলাদেশে এর আগে কেউ করেনি। তো মূলত তার ইন্টারভিউটা ওই কারণেই ছিল। তো তখন সালমান ভাইকে বললাম, "ভাই আমারও তো খুব ভালো লাগে আপনাকে দেখি। আমিও আসলে আমার যে শখের ভালো লাগার জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই।" তখন সে জিজ্ঞেস করল, "হ্যাঁ, আপনিও করতে পারেন। আপনিও নাটক, অভিনয় শুরু করে দিতে পারেন।" তখন বললাম যে, "না ভাই আসলে নাটক, অভিনয় না, আমি একটু ডিফারেন্ট। আমি আসলে বাইকটাকে অনেক ভালোবাসি। তো আমি আমার বাইকিংটাকে নিয়ে করতে চাই।" বলছে যে, "ভাই এটা আরো ভালো হবে। এটা অনেক আপনি ডেডিকেটেড কিছু মানুষ পাবেন যারা কিনা এই মোটো ব্লগিংটা দেখবে। আপনি শুরু করে দেন।" তো তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মূলত আমি মোটো ব্লগিংটা শুরু করি। তো ১ম দিকে একটু করে একটা পর্যায়ে আমার শখের প্রতি এতটাই ভালো লাগা, এতটাই ভালোবাসা তৈরি হয় যে আমি গণমাধ্যমের যে আমার কালের কণ্ঠে যে জবটা, সেটাও আমি ছেড়ে দেই। যদিও বর্তমানে আমি বার্তা নিউজ 24 এ সিনিয়র ফটো জার্নালিস্ট হিসেবে আছি। তবে আমার প্যাশনটাকে আমি বেশি পুশ করছি আরকি আমার কাজের জায়গা থেকে অনেকটাই সরে গিয়ে। তো শুরুটা আসলে সহজ ছিল না। শুরুটা অনেক কঠিন ছিল। অনেক স্টাডি করতে হয়েছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনি এখন যেটা স্টাডি করবেন সেটা ২ বছর পর কাজে লাগবে না। রাইট। মানে নতুন কিছু আসছে, নতুন কিছুর প্রতি মানুষের আকর্ষণ এবং মানুষের আকর্ষণ কোন দিকে যায় সেটাও জানাটা জরুরি। আবার মানুষকে আমি কি দেখাতে চাই সেটাও জানাটা জরুরি। তো ১ম দিকে যখন আমি শুরু করি মোটো ব্লগিংটা আসলে অনেক বেশি পরিমাণ মানুষ কিন্তু সেভাবে নিতে চায়নি। হ্যাঁ? এটা কি হচ্ছে? কি করতেছো? হ্যাঁ, খায়া-দায়া কাজ নাই, ঘুরে বেড়াচ্ছ। এরকম একটা ব্যাপার ছিল। পর্যায়ক্রমে আস্তে, আস্তে এটার একটা ভালো অবস্থান তৈরি হয়। মানুষও দেখে, মানুষও ভালোবাসা জানায় এবং মানুষের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমি খুব হ্যাপি। আমি মানে আসলে মানুষের যে এত ভালোবাসা পাবো এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। আমি আচ্ছা। খুবই কৃতজ্ঞ আমার সাবস্ক্রাইবারদের প্রতি, আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি, আমার বন্ধুদের প্রতি। আপনার এটা খুব সুন্দর লাগে। আসলে আপনি আমি দেখি যে
মানে আপনার সাবস্ক্রাইবারদেরকে বন্ধু বলে সম্বোধন করেন জি, জি। একদম ১ম দিক থেকেই। এটা ভেরি নাইস এবং শুনতেও খুব ভালো লাগে যে আপনি আপনার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছেন, বন্ধুদের সাথে দেখা করতে গেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখি। আ তরু ভাই একটা বিষয় সেটা হচ্ছে এখন পর্যন্ত কতগুলো ট্যুর করছেন? মনে আছে? কোনো আইডিয়া নাম্বার অফ ট্যুর? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যেটা, ১ম দিকে যখন আমি কনটেন্ট ক্রিয়েট করা শুরু করি, তখন আসলে নির্দিষ্ট কিছু বাইকের মধ্যেই সীমাবদ্ধ থাকা হতো। তো পরবর্তীতে দেখা গেছে যে সবাই আমার কাছে, যেহেতু আমি ট্যুর ট্রাভেল করি, সবাই আমার কাছে জানতে চায়, "ভাইয়া ওই বাইকটা কেমন? এই বাইকটা কেমন?" তো দেখা গেছে যে আমি আসলে মানে একটা বাইক কেমন সেটা আসলে না চালিয়ে বলতে পারি না। তো আচ্ছা। কিছু কিছু বাইক বেসিক বাইক যেগুলো, এগুলো বলা যায়, একটু আন্দাজ করে বলা যায় অল্প হুম, কিলোমিটার চালিয়ে। কিন্তু কিছু ব্যাপার থাকে যেগুলোর জন্য একটু লং টাইম চালানোর প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন আমি অনেকগুলো বাইক মানে পর্যায়ক্রমে বিভিন্ন বাইকই করা শুরু করি, রাইড করা শুরু করি, ট্রাভেল করা শুরু করি। তো নির্দিষ্ট কোনো বাইক কত হাজার কিলোমিটার হয় সেটা আচ্ছা, আসলে আচ্ছা। কাউন্ট করা সম্ভব না। তবে আমি বিগত আ ৮ থেকে ৯ বছর ধরে হুম। আমি প্রতি বছর প্রায়, প্রায় লাখ কিলোমিটার আমার রাইড ওহ! করা। ওয়াও, ওয়াও, ওয়াও! তো এটা আসলে এমন কোন রাস্তা নেই যেখানে আপনার বাইকের চাকার ধুলি পড়েনি? জি, মোটামুটি আপনি বলতে পারেন যে বাংলাদেশের কিছু দ্বীপ বাদে, কিছু দ্বীপ, কারণ দ্বীপ কিন্তু কানেক্টেড নাই। হুম। দ্বীপে তো যেতে হয় নৌকা নৌকায় দিয়ে, যেয়ে, ট্রলার দিয়ে। ট্রলার দিয়ে। কিছু দ্বীপ বাদে মোটামুটি বাংলাদেশের এমন কোনো রাস্তা নাই যেটাতে আমার যাওয়া হয়নি। আর যদি জেলা হিসেবে বলি, যে এমন কোনো জেলা নাই যেখানে আমি ১৫ থেকে ২০ ২০ বার বারের যাননি। যাইনি আরকি। এটা একটা বিরাট আর ব্যাপার। কিছু জেলা আছে যেখানে যে সেই জেলাগুলো তো ১০০০ বারের উপরে হয়ে যাবে। যেমন আমার সবচাইতে প্রিয় একটি জেলা হচ্ছে কক্সবাজার। আচ্ছা। এখানে আমার ১০০০ এরও বেশি আর যাওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা অসাধারণ, অসাধারণ। তো ভাই আপনি তো অনেক ট্যুর করছেন। তো এই যে ট্যুর গুলো করেন যেখানে ১০ জন, ১৫ জন, ২০ জন মিলে ট্যুর করেন। এই ট্যুর গুলো কিভাবে ম্যানেজ করা হয়? যে কোথায় থামবেন, কোথায় আবার চলবেন, কোথায় থাকবেন এগুলো কি প্রি প্ল্যান থাকে? নাকি হচ্ছে এই যেখানে মনে চায় সেখানে দাঁড়ায় যান, যেখানে রাইত সেখানে কাইত এরকম একটা ব্যাপার হয়? না আসলে যখন একটা ট্যুর অনেকগুলা বাইকার একসাথে হয়, তখন আসলে কিছুটা প্রি প্ল্যান এর প্রয়োজন পড়ে। তো আমরা বেশিরভাগ সময় আ আগে থেকে আমরা ডেস্টিনেশনটা সেট করে রাখি যে আমরা কোথায় যাচ্ছি এবং ওইখানে আমাদের কি হবে। আর মূলত আমরা রাইডটা কিভাবে করব, এটা আসলে আমরা যখন রাইডটা স্টার্ট করি, তার কিছুক্ষণ আগে আমরা ওভারঅল মানে রাস্তাঘাটের অবস্থা এবং আমরা যেখানে যাচ্ছি, আশেপাশে যে আমাদের বাইকার বন্ধুরা আছে তাদের কাছ থেকে জেনে আমরা প্রিপারেশনটা নিই। আর একটা জিনিস আমি সবসময় আমার বাইকারদেরকে আমি সবসময় বলি, আমার বন্ধুদেরকে বলি, আমার সাথে যারা যায় সবাইকে বলি যে, "মানুষ বাঁচে বারবার, হুম, হুম? মরে একবার। আচ্ছা। তো যেহেতু বাঁচে বারবার, সো আমাদেরকে সাবধানতার সাথে থাকতে হবে। যত বেশি আমরা সাবধান থাকবো, তত বেশি বার আমরা বাঁচবো। হুম, একান্তই যদি আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি মৃত্যুটা লিখিয়ে রাখে, তাহলে তো একবারই মরবো। আর আমরা যদি ভুল ভ্রান্তি করি, তাহলে কিন্তু আমরা এই বাঁচা বারবারের যে ব্যাপারটা, এটা কমে গিয়ে একবারই আমরা মৃত্যুবরণ করব। তো সেটা আমি সবসময় awareness করে দেই। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি একা থাকি বা ১ জন, ২ জন, ৩ জনের ট্যুর হয়, তখন আমার রাইডিং থাকে এক ধরনের। আর যখন একটা বড় গ্রুপ হয়, তখন আবার আমার রাইডিং থাকে অন্য রকমের। তো আমার যারা খুব কাছ থেকে যারা আমার সাথে ট্যুর করছে, এদের সাথে যদি কথা বলেন তাহলে এরা প্রত্যেকে আমার নামে অভিযোগ করবে যে, "তরু ভাই প্রচুর ব্রেক দেয়। আচ্ছা। তরু ভাই প্রচুর ব্রেক দেয়।" এবং ভাই এত ব্রেকের তো দরকার ছিল না। কিন্তু আমি এই যে ব্রেকটা দেই, আমি তাদেরকে ওইভাবে শেয়ার করি না। মূলত ব্রেকটা দেই তারা জোর করে হলেও যেন তারা একটা বিরতি পায়। রেস্ট জোর পায়। করে হলেও যেন তারা একটা বিশ্রাম নিতে পারে। জোর করে হলেও যেন তারা ভাবতে পারে যে আমি কি করব, কিভাবে চালাবো? মানে তাদের মাথা যেন কুল থাকে। মূলত বাইকারদের যে দুর্ঘটনা ঘটা, এটার পিছনে সবচাইতে মূল কারণ হচ্ছে যে তাড়াহুড়া করা, মাথা গরম করা, হ্যাঁ? মানে ঠান্ডা মাথায় না চালানো। তো আমার আসলে কনসেপ্টটা ওই থাকে যে আমি এত বেশি ব্রেক নিই যে এদের মাথা আমার উপর গরম হয়, রাস্তার প্রতি ঠান্ডা থাকে। রাইট। হুম? তো অনেকেই বিরক্ত হয়। কিন্তু এটা আমার একটা কৌশল। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন লম্বা সফরে যাই, আমরা একটা সিরিয়াল মেইনটেইন করার চেষ্টা করি। ডিপেন্ডস অন রাইডার। রাইডার যদি স্কিল রাইডার হয় তাহলে সিরিয়াল লাগে না। তখন সে নিজে থেকেই একটা লাইনের মধ্যে চলতে থাকে। আর যখন বাইকার নতুন হয় তখন তাকে বলে দেই যে আপনি ওর পিছনে থাকবেন এত পরিমাণ ডিসট্যান্স নিয়ে। হুম। আর
সবাই যখন স্কিল থাকে তখন অটোমেটিক্যালি তো সবাই একটা লাইনেই চলে। সবাই বুঝতে পারে কখন কে ওভারটেক করবে। অনেক সময় পিছনের বাইক ওভারটেক করে সামনে চলে যায়, আবার সে স্থির হয়, আবার আরেকজন এভাবে করে মোট কথা আমাদের মানে রাইডিংটা একটা নির্দিষ্ট স্পিড মানে যেটা বলে সেফ স্পিড 70, 80, 90 এই ধরনের একটা স্পিড আমরা কন্টিনিউ করি। মেইনটেইন করেন। যেই গতিটা কিনা সহজে একটা ট্রাককে ওভারটেক করা যায়। আবার পিছন থেকে বড় বাস-টাস আসলে হাই স্পিডে যারা আসে তাদেরকে যেন আবার সাইড দেওয়া যায়। তো আবার এটাও থাকে যে সবাইকে বলে দেওয়া হয় যে তোমরা ফ্রন্টে ৪ মিনিট ৪ সেকেন্ড যদি দেখো ১ সেকেন্ড তোমরা ব্যাক লুকিং গ্লাস দেখবা। ওকে। প্রতি ৫ সেকেন্ডে ১ একবার সেকেন্ড হুম, তুমি লুকিং গ্লাস তাকাবা। হ্যাঁ? তাহলে তুমি বুঝতে পারো যে পিছনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে। রাইট। যার ফলে আল্লাহর রহমতে মোটামুটি আমি তো অনেক বছর ধরে ট্যুর ট্রাভেল করছি। ওইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তবে একবার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। আপনি চাইলে আমি শেয়ার করতে পারি। অবশ্যই, এটা অনেকের জন্যই হেল্পফুল হবে। অবশ্যই। তো আমাদের এক শীতে তখন খুব বেশি শীত না, মোটামুটি আরকি শীত, কুয়াশাও মোটামুটি। তখন আমাদের খুলনার একটা ট্যুর হয়। আমার বাড়ি আচ্ছা, আচ্ছা। খুলনার মংলায়। মংলায়, হ্যাঁ, ওইখানে আমরা করমজল দিয়ে গরম জল দিয়ে। আমরা সুন্দরবনটা দেখবো সুন্দরবনে আরকি। হুম, তো বাইকে করে আমরা ওই পর্যন্ত যাবো। তারপর দেন আমরা ট্রলারে করে সুন্দরবন আশপাশে একটু দেখার চেষ্টা করব। তো আমরা রওনা দেই হচ্ছে রাত্রের ১১:০০ র দিকে। হুম, তো ১১:০০ র দিকে রওনা দেওয়া মানে আমরা কিন্তু স্টার্ট করার কেউ কিন্তু ওইভাবে ঘুমাতে পারেনি। সবাই কিন্তু তখন প্রফেশন জব-টব করে অফিস-টফিস শেষ করে সবাই ট্যুরটা স্টার্ট করি। তখন পদ্মা সেতু ছিল না। হুম, তখন আমাদের ফেরি ছিল। ফেরিতে ছিল। তা আমাদের প্ল্যানিংটা ছিল যে মাঝখানে যেহেতু ৩-৪ ঘন্টা একটা ফেরির জার্নি, তো ফেরির জার্নিতে আমরা সবাই রেস্ট নিবো। হ্যাঁ? যাতে আমরা ফেরি থেকে নামার পর যেন আমরা একটু ভালো রাইড করতে হুম, পারি। তো ঘটনা হইছে যে আমাদের টিমটা বড় হয়ে যায়, মানুষজন বেশি হয়ে যায়। ফেরিতে আর কি টেস্ট মানে কি রেস্ট, আড্ডা হ্যাঁ? শুনতে ওইখানে শুরু হয়ে যায় আড্ডার টেস্ট। হুম, হ্যাঁ? নেওয়ার কথা ছিল রেস্ট কিন্তু হয়ে যায় আড্ডার আড্ডা। টেস্ট। তো এত বেশি আড্ডা, এত বেশি হাসি, হ্যাঁ? তো ওই রাজেশ খান্নার একটা কথার মতো আরকি ছিল, "যত হাসি তত কান্না" বলে গেছে রাজেশ খান্না। তো ওইটা আরকি আমরা বুঝতে পারি নাই। তো ফেরি পার হওয়ার পরে আমরা রাইডটা শুরু করি। তো মোটামুটি আমরা সারারাত খুব সুন্দর মতোই চালাই। আমরা ফেরি থেকে নামি ২টার দিকে নেমে আমরা আ ভোর ৫টা পর্যন্ত খুব সুন্দরভাবে চালাই, কারো সমস্যা হয়নি। যখনই হালকা, হালকা দিনের আলো ফোটা শুরু হয়, সবার ১ম আমার ঘুম পায়। আয় হায়! সবার ১ম আমার ঘুম পায়। কারণ আসলে অনেকে হয়তোবা বুঝে না যে আমি আরকি বলি আরকি। আমাদের যে কনটেন্ট ক্রিয়েশন যে কাজটা, এটা কিন্তু প্রচুর মাথার একটা হ্যাঁ, চর্চা করতে হয়। অনেক মাথা খাটাতে হয়। ব্রেইনস্টর্মিং হয় প্রচন্ড। ব্রেইনের অনেক প্রেশার পড়ে। যার কারণে আমি আসলে এর আগের দিন দেখা গেছে যে আমার প্রফেশনের কাজ, হ্যাঁ? যেহেতু ফটো জার্নালিস্ট হুম, আমাকে ছবি তুলে ছবি এডিট করেও দিতে হতো। আবার এরপর নিজের ব্লগিং এর টুকটাক কিছু কাজ ছিল। তো ওগুলা করে আমি মানে আ ফিজিক্যালি স্ট্রং থাকলেও কিন্তু আমার খুব মেন্টালি একটা মেন্টালি না মানে মাথা হ্যাঁ, মাথায় একটা চাপ দুর্বলতা চাপ তৈরি চাপ হয়ে তৈরি হয়েছিল। হুম, মাথা জ্যাম ছিল। হঠাৎ করে আমার খুব ঘুম পায়। আচ্ছা। তখন আমি আমার বাইকার বন্ধুদেরকে বলি, "তোমাদের কার, কার ঘুম পাচ্ছে?" তো ওইখানে তো বেশিরভাগই ছিল ইয়াং। হুম, ইয়াংদের সমস্যা হচ্ছে ইয়াংদেরও ঘুম পায়। ইয়াংরাও কিন্তু এরা না মানে তকলটা সামলে নিতে পারে। হ্যাঁ? তো ওই সময় সবাই বলল যে, "তোর ভাই ঠিক আছে আপনি যেহেতু মানে ঘুম পাচ্ছে আপনি ঘুমান।" তো ওরা আমাকে ১০ মিনিট ঘুমানোর জন্য সময় দেয়। তো আমি একটা চায়ের দোকানে ১০ মিনিট আমি ঘুমাই। তো ওই ট্যুরে আমার ওয়াইফ ছিল, আচ্ছা। আমার বাইকে পিলিয়ন, আরো কয়েকটা বন্ধুর ওয়াইফ ছিল ওদের বাইকে পিলিয়ন। আর বেশিরভাগই হচ্ছে মানে ব্যাচেলর। তো ওই ট্যুরে আমার ঘুমের পর আমি আবার রাইডটা শুরু করি। সবাই একসাথে শুরু করি। তখন আমি সবাইকে বলি, "দেখো আমার যেহেতু ঘুম পাইছে আমি সিউর তোমাদের অনেকের ঘুম পাচ্ছে। হয়তোবা তোমরা বলতেছো না। বলতেছো না, ভাবতেছো যে ঘুমাইলে তোমরা ছোট হয়ে যাবা। হ্যাঁ, আসলে ছোট হওয়ার কিছু না। একজন বাইকার ঘুম পেলে সে রেস্ট নিবে। নট অনলি বাইকার যেকোনো যানবাহনের হুম, চালক ঘুম পেলেই গাড়ি স্টপ কোথাও এক জায়গায় সে একটা স্ন্যাপ নিয়ে নিবে, পাওয়ার স্ন্যাপ নিয়ে নিবে, হুম। হ্যাঁ? যাতে সে পরবর্তীতে আরো ১ ঘন্টা সেই করতে পারে। তো বলল যে, "না, না ভাই আমরা স্ট্রং আছি এই সেই।" হ্যাঁ? তো একটা ৬ সাপোর্ট টার নিয়ে দিকে নিল আরকি। হ্যাঁ, একদম মানে ইয়াংদের আমার এই কারণে ভয় লাগে। যদিও আমি ইয়াং কিন্তু ওইভাবে আসলে কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, হ্যাঁ? সবাই তো ফিজিক্যালি ইয়াং, আমি মনে প্রাণে ইয়াং। অবশ্যই। তো ওই সময় আপনার বয়স কত মনে? আমার মনের বয়স আসলে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যা হয়, ভোটার আইডি কার্ড করার জন্য যতটুকু দরকার অতটুকুই। এরপরে আর বাড়ে নাই। এর আর বাড়ে না। আচ্ছা, আচ্ছা, ওকে। তো
তো ভোর ৬ঃ০০ বাজে আমরা তখন মংলা রোডে ঢুকে যাই। আচ্ছা। তো আপনি হয়তোবা জানেন যে ওইখানে অনেক সিমেন্টের ফ্যাক্টরি আছে। সিমেন্টের সিমেন্টের বড়, ফ্যাক্টরি। বড় ট্রাক গাড়ি ওইখানে যায়। চলাচল করে। তো বাংলাদেশের খুব পরিচিত একটা ব্র্যান্ডের বড় একটা সিমেন্টের কার আসতেছে। তো আমরা এক লাইন ধরে যাচ্ছি। হুম। তো একটা সিএনজির মতো একটা ছোট আরকি আপনার সিএনজিও না, এটা হচ্ছে যে একটু বলে যে পরিমল-ডরিমন টাইপের হুম, 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 ছোট হুম, ৩ হুম, চাকার হুম, বাহনগুলা মোটর দিয়ে চলে। তো হঠাৎ করে একটু মাঝখান দিয়ে চেপে যায়। তো ট্রাকটা আসতেছে, আমরা ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন বের হয়ে যাই। আচ্ছা। ৫ নাম্বার যে বাইকারটা ছিল, সেও আসছে, সেও বের হয়ে যাওয়ার কথা। কারণ ওই যে সিমেন্টের ট্রাকগুলো এরা খুব আস্তে, আস্তে চলে। কারণ এদের অনেক তো হেভি তো, এরা অনেক আস্তে, আস্তে চলে এবং দূর থেকে এরা টাইম দেয় কিন্তু। হ্যাঁ। এখন সবাইকে তো আর দোষী বলা যাবে না। যে দোষী তাকে দোষী বলতে হবে। হুম, ওই ভদ্রলোক যিনি চালাচ্ছিলেন, ওইটা একটা স্বাভাবিক গতিতে আসছিল। ধরেন 40 টু 45 এরকম একটা স্পিড সে আসতেছিল এবং রাস্তা খুব ছোট না, খুব বড়ও না। হুম, মানে মংলা রোডটা যেরকম আরকি। হ্যাঁ। তো ওই যে ব্যাটারি যে চালকটা, সেও যখন দেখলো ১ টা ২ টা করে বাইক যাচ্ছে, সেও স্লো করে ফেলছে। সেও একটু সাইডে চেপে গেছে যে, "না, বাইকগুলো যাচ্ছে যেতে দেওয়া উচিত।" হুম? তো আমাদের যে ৫ নাম্বার যে বাইকার ছিল, আমি লুকিং গ্লাসে দেখলাম সে যেহেতু আমি যেহেতু গ্রুপের লিডার, আমি মানে চেষ্টা করতেছিলাম যে সবাইকে লুকিং গ্লাসে দেখতে সবাই ঠিকমতো পারতেছে কিনা। হুম, তো হঠাৎ করে আমি আমার লুকিং গ্লাসে দেখলাম একদম মানে এটা একটা সিনেমেটিক একটা ব্যাপার হইলো যে আমাদের একটা বাইক আকাশে উঠে গেছে। বাইকার সহ মানে বাইকের ফ্রন্টের মানে ট্রাকের ফ্রন্টের এক সাইডে লেগে হুম। ও বাইক আর ও আকাশের দিকে উঠতেছে। এই দৃশ্য দেখার পর তো মানে আমি তো ঘাড়ও ঘুরাইতে পারতেছি না। না। কারণ আমার তো হেলমেট পরা। আমার লুকিং গ্লাসই দেখতেছে। উপর থেকে দাপাস করে সে পড়ল। আমি সাথে, সাথে বাইক সাইড করলাম। হ্যাঁ? ভাগ্য ভালো সে ট্রাকের সাথে বাড়ি খেয়ে ট্রাকের এখানে পড়ে নাই। একটা কর্নারে গিয়ে পড়ছে। যেহেতু ট্রাকটার কর্নারে সে বাড়ি হুম, খাইছে। সাথে, সাথে আমরা ঘুরে আসলাম। আর ওই ট্রাক ড্রাইভার ট্রাক রেখে পালায় গেছে। সে ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি তার দোষ নাই। তো আমরা তো ওই মুহূর্তে তো আর বুঝতেছিলাম না যে তার দোষ আছে কিনা। আমাদের মানে ঘটনা যখন পক্ষের লোকের ঘটে তখন কিন্তু আমরা বিপক্ষকে দায়ী করি। হ্যাঁ? কিন্তু আমরা যেহেতু এখানে সবাই মোটামুটি সবাই এডুকেটেড ছেলে ছিল। সবাই খুব জেন্টল ছিল, স্মার্ট ছিল। তো আমরা ওর সাথে, সাথে বাইকের কাছে যাই। তা আমাদের মধ্যে একটা ছেলে ছিল ও আবার একটু কম বেশি বুঝে যে মানে কি করা উচিত। হুম, তো সাথে, সাথেই আশেপাশের লোকজন চলে আসে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে। তখন সে বলছে, "না পানি খাওয়ানো যাবে না।" সে কোথায় ব্যথা পেয়েছে বুঝে নি। সে সেন্স আছে কিনা। তারপর তার সেন্সটা আনার চেষ্টা করা হয়। সে সেন্সে আসে। পরে সে বলে যে, "আমার বুকে-টুকে কোথাও ব্যথা নেই। আমার পা, হুম। পা ভেঙে গেছে।" হ্যাঁ? ও পা নাড়াতেই পারছিল না। মানে সেদিনই একটা জিনিস শেখাও হলো যে, আপনার যদি কখনো হাড় ভেঙে যায়, তখন আপনি নাড়াতে পারবেন না। আর যদি আপনার হাড় না ভাঙে, ব্যথা অনেক জোরে পাইতে পারেন। হুম, অনেক জোরে মানে হইতে পারে, ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে ছিঁড়ে পারে। পারে। কিন্তু বাট আপনি নাড়াতে যদি পারেন, তার মানে ওকে। হুম, মোটামুটি ওকে। আর আপনি যদি নাড়াতেই না পারেন, তাহলে আপনার ভেঙে গেছে। তো ওর পা ভেঙে যায়, ইন্টারনাল ব্লিডিং হয়। তো তখন তাকে জিজ্ঞেস করি বিষয়টা কি হইছে? বলল যে, "ভাইয়া আমি মাত্র ২ সেকেন্ডের জন্য ঘুমায়ে গেছিলাম।" খেয়াল করে দেখেন। মাত্র ২ সেকেন্ড। একটা ঝিমুনি আসছে, হ্যাঁ, একটা মানে সে ধাক্কাতে ট্রাকটা মানে বিষয়টা দেখেন, সে খুবই ভালো চালক। কিন্তু সে ট্রাকটার সামনে আসার পর সে ২ সেকেন্ডের জন্য তার চোখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ২ সেকেন্ডও না। ধরেন ১ সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে গেছে। ১ সেকেন্ডই তো লাগে। একটা হ্যাঁ, একটা বাইকের একটা ই হুম, একটা করতে ভাঁজে কিন্তু বের হয়ে যায় হ্যাঁ, আরকি। একটা জিগজ্যাগ করতে কিন্তু ১ সেকেন্ড ন্যানো সেকেন্ড এমন টাইমই কিন্তু লাগে। হুম, হ্যাঁ, সে ওই সময়টা তার চোখ বন্ধ হয়ে আছে। মানে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। মানে সে ইন্টারনালি অনেক ক্লান্ত ছিল, তার অনেক ঘুম পাইছিল। সে এটার সাথে সারভাইভ করতেছিল কিন্তু একটা সময় ওই ট্রাকটার সামনে এসেই তার চোখটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা যখন মানে দেখলাম যে ওর পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা সাথে, সাথে ঐখান থেকে আমরা একটা ট্রান্সপোর্টে করে ওরে নিয়ে যেয়ে হচ্ছে খুলনা মেডিকেলে। খুলনা মেডিকেলে ওর বলল যে, "ভাই ওর পায়ের যে অবস্থা, এইখানে বেশিক্ষণ রাখা যাবে না। ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যেতে হবে। উন্নত চিকিৎসা প্রয়োজন। আর এখানে যদি ১২ ঘন্টার বেশি সে থাকে, হুম, তাহলে তার পা কেটে ফেলতে হবে।" নার্ভে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ইন্টারনাল ব্লিডিং অনেক বেশি বেড়ে গেছে। অথচ উপর দিয়ে কিন্তু কোন রক্ত বের হচ্ছে না। ইন্টারনালি ব্লিডিং পা বড় হয়ে ফুলে যাচ্ছে, গেছে। ফুলে যাচ্ছে। হুম, পরে ও ব্যাংকে জব করত। ব্র্যাক ব্যাংকে ছিল।
তো দেখা গেছে ও বলছে, "ভাইয়া টাকার কথা চিন্তা করবেন না। আপনি অ্যাম্বুলেন্স কল না করে আপনারা আমার জন্য হেলিকপ্টার কল করেন।" আচ্ছা, পরে আমরা ইমপ্রেস থেকে হেলিকপ্টার নেই। হেলিকপ্টার নিয়ে পরে ওরে ঢাকায় নিয়ে আসি আমরা ১ ঘন্টার মধ্যেই। আচ্ছা। তো এই যাত্রায় এভাবেই আরকি ব্যাপারটা কনক্লুশন ঘটে। আমাদের ট্যুর পরে আর ওইভাবে আর কন্টিনিউ হয়নি। হয়নি। হুম। অগোছালো হয়ে যায়। পরে আস্তে ধীরে আমরা সবাই ঢাকায় ব্যাক করি। তো ঘটনা হচ্ছে যে দেখেন ঘটনা, দুর্ঘটনা মানুষের জীবনে ঘটবে। কিন্তু এরকম বাজে ঘটনা, দুর্ঘটনা না ঘটবে সেটাই তো চাইবো। যার কারণে গ্রুপ ট্যুর গুলাতে এই ঘটনাগুলা থেকে শিক্ষা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থাকি। আর চেষ্টা করি গ্রুপ ট্যুর যত কম সংখ্যক মানুষের হয়। রাইট। আমরা অনেক জায়গায় দেখি ইদানিং অনেক গ্রুপেই আছে। গ্রুপ কালচার গুলা যেহেতু এখন অনেকটাই হুম, জনপ্রিয় হয়ে উঠছে। ৫০ জন ১০০ জন বাইকার নিয়ে ট্যুর দেওয়া, হ্যাঁ? এটা আসলে পুরোটাই ঝুঁকিপূর্ণ। হুম। এটা ঠিক না। একটা গ্রুপ ট্যুর মেক্সিমাম 5 বাইকার্স, রাইট। হ্যাঁ? এবং এই গ্রুপগুলো কিভাবে হবে? এই গ্রুপগুলো তৈরি হতে হবে একদম মানে দীর্ঘদিনের পরিচয়, হুম? তো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে মনের মিল মনের যে মিল আছে, ব্যাপারটা, হ্যাঁ। এক মনের মানুষ যেটা। তো Facebook এর কল্যাণে অনেক গ্রুপ বাংলাদেশে হচ্ছে। কিন্তু আসলে দেখা গেছে যে ওই মনের মিলটা হচ্ছে না। হুম, আর আমাদের দেশের যে গ্রুপ কালচারটা এটা কিন্তু ডে বাই ডে মানে নষ্ট হওয়ার দিকে। হুম। প্রচুর গ্রুপ হচ্ছে। তো যখন খুব বেশি কিছু হয়, তখন সেটা নষ্টের দিকে যায়। নষ্টের দিকে যায়, রাইট। তো ওইটা নতুন করে ফিরিয়ে আনাটা আসলে খুব টাফ। তবে আমার বাইকারদের প্রতি অ্যাডভাইস থাকবে যে, যারা আপনারা একসাথে ট্যুর করতে চান, আপনার কাছের বন্ধুদের মধ্যে কারা বাইকার, হুম, সেটা আগে দেখা। তারপর হচ্ছে যে আপনার আ কলিগদের মধ্যে কারা বাইকার বা সহপাঠীদের মধ্যে কারা বাইকার। হুম। তারপর দেন যদি আপনার এইখানেও যদি ফুলফিল না হয়, তারপর আপনি কিছু গ্রুপের সাথে মিশবেন, তাদের সাথে চলবেন। আ বুঝবেন। বুঝবেন যে এদের সাথে ট্যুর দেওয়া যায় কিনা। হুম, একটা জিনিস অবশ্যই সবাইকে মনে রাখতে হবে গ্রুপ ট্যুরের ক্ষেত্রে যে দেখেন খুব ভালো বাইকার হওয়া জরুরি না। খুব ভালো বাইকার হওয়া জরুরি না। ভালো মনের মানুষ হওয়া জরুরি। এখন প্রশ্ন আসতে পারে যে ভালো মনের মানুষ চিনব কিভাবে? এটা তো ভাই একদম সহজ। একটা সময় ছিল যখন আমরা ভালো মনের মানুষ চিনতে পারতাম না। কারণ তাকে স্টাডি করার খুব ক্যাপাবিলিটি আমাদের কম ছিল। কিন্তু এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা বুঝতে পারি কে ভালো মানুষ, হুম। কে ভালো মানুষ না। আপনি যার সাথে পরিচয় হচ্ছেন তার Facebook প্রোফাইলে যদি দেখেন পরনিন্দা, পরচর্চা, গালি শব্দ, অ অপ আচরণ বা অনেক অকথ্য বিষয়গুলো যদি থাকে তাহলে skip this person. ওকে। ওই মানুষগুলোকে এভয়েড করতে হবে যেকোনো মূল্যে। কারণ সে আজকে অমুকের নামে করছে, তমুকের নামে করছে, কালকে সে কনফার্ম হুম, আপনার নামে করবে। রাইট। ওকে? হুম, আর আপনি তখনই একটা মানুষের সাথে ট্যুর দিবেন যখন দেখবেন তার প্রোফাইলটা পরিচ্ছন্ন। সে ওকে। কাউকে গালিগালাজ করে না। কাউকে নিয়ে সে সমালোচনা করে না। হ্যাঁ? আলোচনাও করে না। আলোচনা করে কোনটা? ভালোটা। একটা ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ, মানুষের ভালো দিকগুলা নিয়েই কথা বলে। হুম, আর একজন মন্দ মনের মানুষ, একজন মন্দ মানুষ, মোট কথা একজন খারাপ মানুষ, সে পরচর্চা, পরনিন্দাই করবে। সো পরচর্চা, পরনিন্দাকারী যে বন্ধুগুলা আছে তাদেরকে এভয়েড করেন। হুম। হ্যাঁ? তাদের সাথে ট্যুরে যাওয়া যাবে না। যেতে হবে ভালো মানুষদের সাথে। তাহলে আপনার ট্যুরটা অনেক সুন্দর হবে। আপনি নিরাপদ থাকবেন, আপনি উপভোগ করতে পারবেন, আপনি ভালো থাকবেন। রাইট। তোর ভাই, এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আসলে মোটো ব্লগার জি, মানে জি। মোটো ব্লগিং যারা শুরু করতে চায়, তারা আসলে কিভাবে শুরু করলে বেটার হয়, বেস্ট হয় বা তারা কিভাবে এই মোটো ব্লগিংটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে? আপনি যদি তাদের উদ্দেশ্যে মানে সবাই কিন্তু আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চায় অডিয়েন্সের কাছে যে আসলে তরু ভাই কিভাবে শুরু করছে। আপনি অবশ্য আপনার ব্লগগুলোতে বলছেন, তো তারপরেও আমার অডিয়েন্সরা জানতে চায় যে আপনি আসলে আপনার আ কি পরামর্শ দেবেন যে নতুন মোটো ব্লগিং এ যারা আসতে চায় কিভাবে শুরু করবে, কিভাবে এগিয়ে যাবে? আচ্ছা। তো আমি যখন ছোট ছিলাম ক্লাস 3-4 এ পড়তাম, তখন আমি ডায়েরি লিখতাম। গুড। আমার খুব ভালো লাগতো যে সারাদিনে কি ঘটছে এইটা আমি লিখি। হুম। হ্যাঁ? তো আর ওই সময়টা না তখন এই চর্চাটা ছিল। অনেকে মানে আমি একা না, আমার মতো হাজারো সংগ্রহ করা, স্ট্যাম্প সংগ্রহ, ডায়েরি লেখা, ডায়েরি লেখা এগুলো ছিল। তো এগুলো 90s, ছিল 90s, 90 80s, কিডস। 90s কিডস এর। তো সারাদিন কি করতাম সেটা ডায়েরিতে নোট আউট করতাম। তো যখন ব্লগিং এ আসলাম
এই যে সারাদিনের কথাগুলা লেখা, হুম, হ্যাঁ? এটা একটু ডাইভার্ট হয়ে যায়। হুম, আমি সারাদিন কি করব? তখন সেটা প্ল্যানিং করতে হয়। তো যারা মোটো ব্লগিং করবে বা কনটেন্ট ক্রিয়েশন করবে, তাদের লেখালেখির চর্চা থাকতে হবে। আচ্ছা। সে প্ল্যান করবে। সে লিখবে যে আমি এই কাজগুলা করব, হুম, গুছাবো, হুম, হ্যাঁ? গুছিয়ে বলব। তখনই এটা ভিডিও আকারে সে খুব সহজেই ধারণ করতে পারবে। ভিডিও এটা কঠিন কিছু না। যারা ১ম দিকে ক্যামেরার সামনে দাঁড়াবে তাদের একটু ভয় লাগবে। আচ্ছা। হ্যাঁ? এটা কিছুদিন করার পরে সে খুব স্বাভাবিকভাবে নিতে পারবে। এটা অস্বাভাবিক কিছু না। এনে ব্যাপারটা হচ্ছে যে আমি সারাদিন কি করব সেটা নোট আউট করা এবং হুম, সে অনুযায়ী কাজ করা। আমি আজকে এতদিন ধরে কাজ করতেছি। এখনো অনেক সময় হুম, আমার বিভিন্ন আলসেমির কারণে আমার আসলে নোট আউট করা হয় না। আচ্ছা। যেই ব্লগগুলাতে আমার নোট আউট করা হয় না, ওগুলা অ্যাক্সিডেন্টালি ভালো হয়। আচ্ছা। কিন্তু বেশিরভাগই ভালো হয় না। হয় না, রাইট। হ্যাঁ? আবার ভালো-মন্দ জাজমেন্টটা কিন্তু আবার কত বেশি ভিউ হলো তার মধ্যে না। না, 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 না। এটা একটা আমার নিজস্ব জাজমেন্ট। অনেক ভিডিও আছে যেটা অনেক ভিউ হয়। হ্যাঁ? কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি পরের ভিডিও নিয়ে কথা বলব না। আমি নিজের ভিডিও নিয়ে অনেক ভিডিও আছে যেটা অনেক মিলিয়ন ভিউ কিন্তু আমার ভালো লাগে না। আবার কিছু ভিডিও আছে যেটা আমার খুবই ভালো লাগে কিন্তু খুবই সামান্য ভিউ। ঠিক আছে। তো ওই জাজমেন্ট এ আমি হুম, মানে করে না নিজের ভালো লাগাকে, নিজের খারাপ লাগাকে অনেক বেশি গুরুত্ব দেই। ঠিক তেমনই আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ভালো লাগা, নিজস্ব খারাপ লাগাকে গুরুত্ব দিতে হবে। তো যারা মোটো ব্লগিং করবে তারা আসলে একটু প্ল্যান করবে, আমি কোথায় যাবো? ওই প্রসঙ্গে বা ওই যে জায়গাটায় যাওয়া, ওইখানে আনুষঙ্গিক কি আছে এটা সম্পর্কে একটু স্টাডি করা। ওকে। সাপোজ আমি 'ষাট গম্বুজ মসজিদে যাবো। হুম, তো আমার ট্যুরের যে শুরুটা হবে, সেই শুরুটা কিভাবে হবে সেটা হুম, আমাকে নোট আউট করতে হবে। হ্যাঁ? তারপর হচ্ছে যে মাঝখানে আমি কি করব সেটাও নোট আউট করব। তারপর হচ্ছে কোথায় আমার ব্রেক হতে পারে, সেই ব্রেক গুলাকে নোট আউট করব। ওই ব্রেকে আমি কি বলব সেটা নোট করা। 2nd ব্রেকে কি বলব সেটা নোট আউট হুম, করা। তারপর হচ্ছে যে আমি যেই প্লেসটায় যাবো 'ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদের জন্ম কত সালে? হ্যাঁ? হুম, মসজিদটা কারা তৈরি করেছে? কেন তৈরি করেছে? এগুলো একটু জানার চেষ্টা করব। একটু যদি আমি জানার চেষ্টা করি তাহলে আমার জিনিসটা জানা হচ্ছে। হুম। হ্যাঁ? যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো ওই প্লেসটায় গিয়ে আমি ওই 'ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু বলতে পারব। আসলে মানুষ কিন্তু আমাদের এই মোটো ব্লগারদের কাছ থেকে খুব বেশি ডিটেইল মানুষ জানতে চায় না। হ্যাঁ? আ অনেকে হয়তোবা জানতে চায় কিন্তু জানতে চাওয়াও ঠিক না। আচ্ছা। কারণ আমাদের যারা মোটো ব্লগার, যারা বাইক বা কার এইসব নিয়ে ট্যুর করে, এইটা রাইড করাও কিন্তু একটা বিশাল বড় একটা কাজ। হ্যাঁ? হুম, হুম। দেখা গেছে যে এইটার মনোযোগের ঘাটতি হতে পারে। আপনার মানে এটা তো অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগ না। ট্রাভেল এটা হ্যাঁ, হচ্ছে মোটো ব্লগ। মোটো যে আসলে মোটরসাইকেলটা সে হ্যাঁ, চালানোর সময় কেমন ফিল কেমন করতেছে। ফিল করতেছে, হ্যাঁ, সে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন এখন অনেকেই আছে যারা মোটো ব্লগিংটাকে অনেক সুন্দর করে, অনেক হুম, পরিপাটি করে, অনেক সুন্দর করে সাজানো গোছানোভাবে তুলে ধরে। অবশ্যই এটা ভালো। হুম। নো ডাউট এটা ভালো। কিন্তু কিছু ব্যাপার আছে। কিছু ব্যাপার আছে যে মোটো ব্লগটা আমি কেন দেখি? আমি দেখি মোটো ব্লগটা অনেক রিয়াল হয়। হ্যাঁ। অনেক ট্রান্সপারেন্ট হয়। তো এইখানে যদি এই এডিটিং বা কালারের উপর অনেক বেশি যদি কাজ করা হয়, আমার মনে হয় কিছুটা সত্যতা হারিয়ে যায়। হ্যাঁ? এখন হয়তোবা অনেকের কাছে কালার, গ্রাফিক, এডিট অনেক ভালো লাগতেছে। কিন্তু একটা সময় কিন্তু মানুষ প্রশ্ন করবে যে, "ভাই আপনার ব্লগে আকাশটা দেখলাম হালকা বেগুনি কিন্তু আকাশ তো গিয়ে দেখি নীল। আপনি বেগুনি কিভাবে দিলেন?" তো এখন আমাদের দর্শক আসলে একটা দর্শক ১ম YouTube চিনে। ২০১৮, ১৯, ২০ সালের পরে স্পেশালি হুম, করোনাকালীন সময়ে মানুষ কিন্তু YouTubeটাকে অনেক ভালো করে চেনে। হুম, YouTubeটাকে অনেক বেশি YouTube এর মধ্যে সময় দেয়। হুম। তখন মোটামুটি দেশের অবস্থা একটু ভালো ছিল। কিন্তু করোনার কারণে সবাই বন বন্ধ ছিল বন্ধ আরকি। ছিল। বন্দি ছিল। বন্ধ ছিল। যার কারণে একটু বেশি দেখে। তো এখন কিন্তু আবার সেই মানুষগুলা কিন্তু তাদের পুনরায় তাদের কর্মজীবনে চলে গেছে। হুম, দেশটা একটু আনস্টেবল হয়ে আছে। হ্যাঁ? তো এই যে স্টেবিলিটি কম এই সময়টা মানুষ আবার YouTube থেকে একটু দূরে সরে গেছে। হ্যাঁ? তখন দেখা গেছে যে তারা অল্প বিনোদনের জন্য হয়তোবা তারা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হুম, গুলো ইউজ করতেছে। যেখানে স্বল্প মাত্রার ভিডিও হয়। হুম, স্বল্প দৈর্ঘ্য মানে খুবই স্বল্প। ১ মিনিট বা তারও কম। তো এগুলোতে তারা একটু সময় কাটাচ্ছে। তো এই দর্শক কিন্তু আবার ফিরে আসবে। এই দর্শক কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু যখন ফিরে আসবে, তখন কিন্তু এই দর্শকগুলো অনেক সমৃদ্ধশালী হবে। আপনি যদি মনে করেন যে আমি ওই সময় খুব ভালো একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, অনেক ভিউজ ছিল। এখন ভিউজ নাই, আমি হারাই গেছি। হ্যাঁ? আমি এখন ছেড়ে দিব। তাহলে ভুল হবে। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ সময়
আবার মানুষ তৈরি করে দিবে আপনার কনটেন্ট দেখার জন্য। আমি যখন শুরু করেছিলাম তখন ছিল একরকম প্রেক্ষাপট, তখন মানুষের টেস্ট ছিল একরকম, এখন আরেক রকম। তো এখন যে একদম এই যে বর্তমান পরিস্থিতি, এখন মানুষের আসলে সবাই প্ল্যাটফর্ম গুলাকে চিনলো মাত্র। হুম। তাদের এখন টেস্ট তৈরি হয়নি। তো এই টেস্টটা তৈরি হতে একটু টাইম লাগবে। হুম? তো আমি মনে করি যারা মোটো ব্লগিং করবে, তাদের আসলে ধৈর্য সহকারে মোটো ব্লগিং করা উচিত। হ্যাঁ? তাদের খেয়ে হারানো উচিত না। অনেকে খেয়ে হারা ফেলতেছে। অনেকে ভুলে যাচ্ছে যে তার আসল কাজটা কি? কনসিস্টেন্সি হ্যাঁ, রাখা হ্যাঁ। দরকার। আমি বাইক নিয়ে ট্যুর করতেছি, ট্রাভেল করতেছি। হ্যাঁ? এই বাইক ট্যুরের সাথে কতটুকু দেখানো যায়? দেখেন, আপনি রিসেন্ট যদি ফিল্মগুলো যদি দেখেন, হুম, কত আধুনিক টেকনোলজি ব্যবহার করে, এডিটিং এর কত আধুনিক কম্পিউটার তারা ব্যবহার-ট্যাবহার করে কত জোস সিনেমাটোগ্রাফি তারা দিচ্ছে। হুম, লাইক আপনি যদি আমি বেশি দূর যাব না, পাশের দেশেই যাই যেহেতু ওরা ভালো করতেছে। হুম, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি, যেমন 'পুষ্পা'। হুম। এই ফিল্মটা দেখার পর মনে করেন যে আমার তো মানে অবাক হয়ে গেছি যে কত জোস সুন্দর। এখন সৌন্দর্যে কিন্তু শেষ শেষ নাই। নেই, রাইট। কিন্তু আমি মোটো ব্লগিং করতেছি আমার এখানে এই সৌন্দর্য থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, হ্যাঁ, তথ্য। হ্যাঁ, এবং রিয়াল ভিউ। রিয়াল ভিউ, হ্যাঁ? রাইট। একটা নট সিনেমাকে এডিটেড। একটা সিনেমাকে সুন্দর করেই মানুষের সামনে তুলে ধরবে এটাই হচ্ছে নিয়ম। হুম, কিন্তু আমি মনে করি মোটো ব্লগিং এটা নিয়ম না। হুম, মোটো ব্লগিং হচ্ছে পরিচ্ছন্ন, পরিপাটি, সাজানো গোছানো কিছু তথ্যবহুল হুম। ভিডিও চিত্রের একটা আ পরিপূর্ণ আকৃতি নিয়ে মোটো ব্লগিংটা হয়। মোটো ব্লগিংটা হয়। এখানে দর্শকেরও খুব বেশি প্রত্যাশা করা উচিত না। আবার আ যে কনটেন্ট ক্রিয়েটর তারও প্রত্যাশা বেশি করা উচিত না। মানুষের টেস্ট চেঞ্জ হবে, হুম। হেরফের হবে কিন্তু আবার একটা পর্যায়ে গিয়ে স্টেবল। স্টেবল হবে। তরু ভাই হচ্ছে মোটর ব্লগিং এর জন্য এখন তো অনেক ধরনের ক্যামেরা আছে। জি। আপনি কোন ক্যামেরা সাজেস্ট করেন কিনা? যে GoPro, DJI বা আরো কিছু আছে, Insta, মানে which is the best? আসলে সেরা বলতে আমি মনে করি সেরার শেষ নাই আরকি। হ্যাঁ? আচ্ছা। কেউ থেকে কেউ কম না। তবে আমি আমার ব্লগিং এর শুরু থেকেই সবচাইতে বেশি সময়, বেশি দিন যে ক্যামেরাটা ব্যবহার করে আসছি, যে ব্র্যান্ডটা ব্যবহার করে আসছি সেটা হচ্ছে Hero GoPro। হুম। আর সবচেয়ে বেশি দিন ধরে যে মডেলটা ব্যবহার করছি ২০১৮ সাল থেকে আচ্ছা। স্টিল ২০২৫ সাল পর্যন্ত ওয়াও! Hero 9 Black। আ আমারও আছে। এই ক্যামেরাটা আমাকে হ্যাঁ। দীর্ঘদিন ধরে সাপোর্ট দিচ্ছে। এখন সময় আসছে নতুন আরেকটা ক্যামেরা নেওয়ার। কিন্তু ও এখনো চলতেছে। প্রায় সময় সে হ্যাং হয়ে যায়। আবার ঠিক হয়ে যায়। আবার সে সার্ভিসে থাকে অনেক, হ্যাঁ? তো আমার এই মানে ভালো লাগতেছে আমি অনেক ট্রাস্ট করতে পারতেছি। সার্ভিস দিচ্ছে। যার কারণে আমি হিরো ব্র্যান্ড থেকে আসলে বেরোতে বেরোতে পারতেছি না। পারতেছেন তবে না। আদার যে ব্র্যান্ড গুলা DJI, হুম, হ্যাঁ? এগুলোও ভালো। ইনাস্তা এটাও ভালো। আবার এখানে কিছু ব্যাপার আছে যেমন হিরো গোপ্রো অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশে অনেক ইউজার বেশি। ইভেন সারা পৃথিবীতে ইউজার বেশি। যার কারণে এর স্পেয়ার পার্টস হুম। পাওয়াটাও খুব হ্যাঁ, মানে কঠিন কিছু। ইজি টু রিপেয়ার আরকি। কোন ইজি টু অসুবিধা হলে রিপেয়ার করা যায় না। এগুলো বেশিরভাগই ওয়ান টাইম। অন টাইম, আচ্ছা। মানে আদার যে জিনিসগুলো যেমন এক্সেসরিজ ব্যাটারি, গুলো পাওয়া যায়। হ্যাঁ, অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায়, ব্যাটারি-ট্যাটারি এগুলো পাওয়া যায়। যার কারণে এটা ইউজ করা অনেক সহজ। তো আমি সাজেস্ট করব যে আপনারা মানে ওই ব্র্যান্ডটাই ব্যবহার করেন যেটা আপনি আপনার স মানে সহজে পাবেন। হুম, হ্যাঁ? যদি কারো এলাকায় বা কারো দেশে বা কারো অঞ্চলে যদি ডিজে টা বেশি পাওয়া যায় তাহলে ডিজে ব্যবহার করা হুম। উচিত। আর যদি GoPro পাওয়া যায় বেশি তাহলে GoPro ব্যবহার করা উচিত। ইটস ডিপেন্ড। কেউ থেকে কেউ কম না। সবাই ভালো। আমি সবার সাথে রিভিউ দিয়েছি, না, না। খারাপ না। আ আ তরু ভাই হায়ার সিসি আসা শুরু করছে। জি। যেটা আমাদের আসলে যারা বাইক চালায়, আমি নিজেও বাইক চালাই। সো একটা ইমোশনের ব্যাপার ছিল। এত বছর পৃথিবীর সবাই ভালো, ভালো হায়ার সিসি বাইক চালায়, আমরা চালাতে পারি না। তো মোটামুটি ৩০০ সিসি, ৩৫০ সিসি এই সেগমেন্টে বেশ কিছু মডেল লঞ্চ জি। হয়েছে। আপনার কাছে কি মনে হয় ২৫০ থেকে ৩০০ বা ৩৫০ এই সেগমেন্টে এখন সবথেকে বেস্ট পারফর্মার বাইক কোনটা? আর সবচেয়ে বেস্ট ডিউরেবল বাইক কোনটা? আচ্ছা এখানে কিন্তু উম অনেকগুলো ব্যাপার আছে। ১ম ব্যাপার হচ্ছে মার্কগুলো আসা শুরু হইছে। আচ্ছা। আমরা যদি দেখি হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডের কয়েকটা মডেল আসছে। হুম, খুব বেশি মডেলও আসে নাই। আবার যদি দেখি যে প্রাইসও যথেষ্ট হাতের নাগালেই। এইটার ব্যাপারটা হাতের নাগালে এই কারণেই বলবো, কারণ আমরা যেখানে একটা 150 সিসি বাইক লাইক Yamaha R15, Honda CBR, Suzuki GSX এগুলো ৳৫,০০,০০০ র উপরে দিয়ে কিনেছি। ইভেন আমার যে লাস্ট স্পোর্টস বাইক Yamaha R15 AM সেটা আমি কিনছি ৳৬,৭০,০০০ দিয়ে।
তো বুঝতেই পারতেছেন কতগুলা টাকা। তো সেখানে আমাদের দেশে হায়ার সিসি বাইকগুলা আপনার ৳৩.৫ লাখ, ৳৪ লাখ, ৳৪.৫ লাখ মধ্যেই মোটামুটি ভালো, ভালো ব্র্যান্ডের বাইকগুলা পাওয়া যাচ্ছে। হুম। তো এই যে মানে পাওয়া এটা খুবই একটা আনন্দের একটা ব্যাপার। কিন্তু এমন একটা টাইমে আসছে দেখেন, হ্যাঁ, আমরা কিন্তু এখন ফিন্যান্সিয়ালি খুব একটা স্টেবল না। না। হ্যাঁ? আমি মানে প্লাস আমার দেশ। দেশের যাতায়াত এটা আমি মানেই কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমার দেশ, আমার আমাদের দেশ। আমাদের দেশ, হ্যাঁ। আমি তো হাজার তরুণ যুবকদের একজন। একজন, তাই না? রাইট। তো দেখেন আমি R15 AM টা কিনেছি, যে স্পোর্টস বাইক, হ্যাঁ? তো এই সিমিলার ক্যাটেগরির আরেকটা হাই পাওয়ারফুল 250 সিসি স্পোর্টস বাইক কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই। হুম, আসছে যেটা মানে খুব বেশি পরিচিত বা আমাদের দেশে খুব বেশি পরিচিত ট্রাস্টেড কোনো ব্র্যান্ডের না। ভালো-মন্দ পরে যাচ্ছি আমি। তো ঘটনা হচ্ছে যেটা, আ আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু ৩ টা ব্র্যান্ডের উপর খুব বেশি আস্থা রাখে। ৩ টা ব্র্যান্ড। একটা হচ্ছে Yamaha, Honda আর Suzuki। এই ৩ টা ব্র্যান্ডের উপরেই কিন্তু মানুষ অনেক বেশি ট্রাস্টেড। হ্যাঁ, ঘুরে ফিরে এই ৩ ব্র্যান্ডেরই হ্যাঁ, বেশি কিন্তু বাইকার এই থাকে। ৩ টা ব্র্যান্ডেরই এখন Yamaha তো এখন পর্যন্ত মানে হায়ার সিসি বাইক আসে নাই। হ্যাঁ, আসলে বলা যাবে কি অবস্থা। তো Suzuki-র আসছে এবং Suzuki-র আসছে, Suzuki-র এবং Honda-রও আসছে। হুম। এন এরা কিন্তু খুব বেশি একটা সাড়া ফেলতে পারে নাই। কেন? মনে হয় কেন? সাড়াটা কেন পড়েনি? আচ্ছা, সাড়াটা পড়ে নাই এইখানের যে মানুষের যে বর্তমান ধরেন জিক্সার, আমি Suzuki-র বাইক দিয়ে Suzuki-র সাথে কম্পেয়ার করি। হুম, ধরেন জিক্সার একটা কমিউটার প্রিমিয়াম কমিউটার বাইক যে কিনবে, সে অলরেডি ধরেন জিক্সার অ্যাসেট চালাচ্ছে। সে ৳৩.৫ লাখ দামের একটা বাইক চালাচ্ছে। এখন এই সময়টাতে এসে সে সহসাই একটা বাইক বিক্রি করে আরেকটা বাইক নিবে না। পয়েন্ট। ঠিক আছে? এই সময়টা মানে বর্তমান দেশের এই সময়টায় এসে এতগুলা টাকা বে বাড়িয়ে আরেকটা বাইক সে নিবে না। একই ডিজাইনের। ডিজাইন একই, হুম। হ্যাঁ? কিন্তু পারফরম্যান্স কিন্তু হিউজ হ্যাঁ, পার্থক্য হিউজ আছে। পার্থক্য। তো এইটা একটা বিশাল বড় ফারাক। আবার Honda দেখেন, Honda নিয়ে আসছে 185, হুম, Honda Hornet ভার্সন 2। তো ওদের যে প্রিভিয়াস Hornet ছিল, হ্যাঁ? দেখেন যার একটা Hornet আছে ভার্সন 1, খুব বেশি স্পিডের ডিফারেন্স না, খুব বেশি না, হ্যাঁ? সেও সহজে Hornet এ আসবে না। তারপর Hornet ভালো সেল হইছে। কারণ Hornet এর প্রাইসটা সবচাইতে বেশি হুম। মানে ভালো একটা প্রাইস বলে মনে হইছে আমার কাছে as far as বর্তমান বাংলাদেশের অ্যা প্রিমিয়াম কমিউটার বাইকগুলোর মধ্যে ৳২,৯০,০০০ যথেষ্ট ভালো মনে হইছে। ঘটনা হইছে এখন আমাদের বাংলাদেশের যে বাইকের কাস্টমার, তারা এই ৩ টা ব্র্যান্ডে এখনো আশানুরূপ ফল পায় নাই বা আশানুরূপ বাইক পায়নি। হুম, হ্যাঁ? সো তাদেরকে ওয়েট করতে হবে। যারা এই ৩ টা ব্র্যান্ডের মধ্যে চয়েস থাকে আরকি, চয়েস রাখে। হুম। তো এর ভিতরে আমিও একজন। আচ্ছা। হ্যাঁ? আমিও অপেক্ষায় আছি Yamaha কি বাইক আসবে বা Suzuki র আরো কি বাইক আসবে বা Honda র আরো কি বাইক আসবে। স্পেশালি আমি আসলে স্পোর্টস, হুম, Naked স্পোর্টস যেটা ফ্ল্যাগশিপ সিরিজ থেকে আসা। যেমন আমি যদি Suzuki র কথা বলি, GSX-R সিরিজের, হুম। হ্যাঁ? কি আসবে? এইটা আচ্ছা। নিয়ে আমি এক্সাইটেড। আমি যদি Honda র কথা বলি, CBR সেগমেন্টে কোনটা আসবে? কোনটা আসবে? যেটা ওকে, মানে ফ্ল্যাগশিপ সিরিজের মজাটা আসলে মানে বর্তমানে যে বাইকগুলা আসছে, এগুলোর মধ্যে নাই আরকি। হ্যাঁ? ওকে। ফ্ল্যাগশিপ সিরিজ অলওয়েজ। যার কারণে যে GSX-R ইউজার, সে GSX-R-ই থাকতেছে, হুম। 150 তে থাকতেছে। সে জিক্সার 250 তে যাচ্ছে না। খুব বেশি চেঞ্জ ওখানে পাচ্ছে না সে। না। জিক্সার GSX-R হচ্ছে একটা ফ্ল্যাগশিপ সিরিজ। আচ্ছা, জিএসএক্সআর আর থেকে জিক্সার হ্যাঁ, হ্যাঁ। কোন ফ্ল্যাগশিপ সিরিজ না। হুম, জিক্সারও একটা রিনাউন্ড সিরিজ হুম। বাট নট লাইক অ্যাজ GSX জিএসএক্সআর। সিরিজ, হ্যাঁ? ঠিক Yamaha R সিরিজে কি আসবে? হুম, হুম? এটা নিয়ে খুব এক্সাইটেড। Yamaha MT সিরিজে কি আসবে? রাইট। মানে এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ সিরিজ। এগুলোর জন্য মূলত আমার মনে হয় যে একটা জেনারেশন ওয়েট করতেছে, সেই হুম, সাথে ফিন্যান্সিয়াল ও একটা ব্যাপার আছে। হুম। হুম? মোট কথা জাপানি ৩ টা ব্র্যান্ডের ৩ টা ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে সবাই ওয়েট করতেছে যে ফ্ল্যাগশিপ সিরিজে কি কি আসবে? আসবে? রাইট। আচ্ছা, গেল ৩ জাপানি ব্র্যান্ড। হুম, এরপর হচ্ছে যে টিভিএস এর কথা যদি বলি, টিভিএস এর ইসের জন্য সবাই ওয়েট করতেছে। আরটিআর সিরিজে কি হুম। আসবে? আরটিআর 200 আছে। তারপর আরটিআর এই টিভিএস এর আরআর একটা আছে না? আরআর 310 আরআর, হুম, হুম, হুম। হ্যাঁ? তারপর হচ্ছে রনিন, হুম, মানে অ্যাপাচি সিরিজ, রনিন সিরিজের জন্য সবাই ওয়েট করতেছে যে এগুলোতে কি আসবে। টিভিএস এখনো কোনো হায়ার সিসি বাইক নিয়ে আসে নাই।
এরপর হচ্ছে বাজাজ। বাজাজ। বাজাজ N250 নিয়ে আসছে। আ N250 র কথা যদি বলি, মোটামুটি যে কয়েকটা আ হায়ার সিসি বাইক 250 সিসি বা 200 অ্যাবভ যে বাইকগুলার হুম। মধ্যে আমার কাছে মনে হইছে যে এই বাজাজ N250 টা একটু রিজনেবল। হ্যাঁ, এখন ফিচার ভালো, ফিচার দিক দিয়ে প্রাইসটাও ভালো। মোটামুটি হ্যাঁ, সেরা না। আমি বলব না সেরা বাট হুম। আ কম্পেয়ারেবল একটা বাইক এটা হচ্ছে N250 এছাড়া বাজাজেরও আর কোন বাইক-টাইক আসে নাই। এই একটাই আসছে। এরপর আসি হিরো। হিরো তো মানে, মানে কি বলবো? ওরা তো আসলে অনেকদিন, হুম, অনেকদিন তারা মডেলের মানে হিরোর যে বাইকগুলো বাংলাদেশ ছিল এর আলাদা নতুন কিছু আনতে পারে নাই। হুম। তবে হিরো এক্সিমা 210 দিয়ে তারা একটা নতুনত্ব নিয়ে আসছে। হাইপ ক্রিয়েট হ্যাঁ, হচ্ছিল। একটা হাইপ ক্রিয়েটও হইছিল। কিন্তু আসলে মানে ভুল ব্র্যান্ডিং বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে ভুল ব্র্যান্ডিং। হুম? আচ্ছা। যেমন ধরেন একটা ব্র্যান্ড যখন বাইক নিয়ে আসে তো কিছু এজেন্সি থাকে বা কিছু আপনার এরকমই ধরেন যাদের কাজ হচ্ছে ব্র্যান্ডিং করা, প্রচার করা, হ্যাঁ? হুম, তো দেখা গেছে যে তারা এগুলার প্রচার-টচার এমনভাবে প্রচার করছে বাইকারদেরকে বলছে যে এটা না জানি কি, হ্যাঁ? তো দেখা গেছে প্রত্যাশার লেভেলটা অনেক বেশি অনেক ছিল। বেশি ছিল। রাইট। মানে হিরোর যেটা সমস্যা হয়ে দাঁড়াইছে, হিরোর এই বাইকটাকে নিয়ে কিছু আ কিছু মানুষজন বা কিছু এজেন্সি বা কিছু এজেন্ট এরা এমনভাবে প্রচার করছে না জানি কি। মানে প্রত্যাশার লেভেলটাকে অনেক বাড়ায় দেয়। আকাশচুম্বী। আকাশচুম্বী হয়ে গেছিল। পরবর্তীতে হিরো এক্সিমার বাইক ভালো। হুম, বুঝেন ব্যাপারটা। হুম। হিরো এক্সিমার বাইক ভালো। কিন্তু প্রত্যাশা তো নেওয়া হয়েছিল অনেক বেশি। তো ঐটার একটা ইমপ্যাক্ট ইফেক্ট। হিরো এক্সিমারে পড়ে গেছে। আদারওয়াইজ এই বাইকটা আরো ভালো করত হুম, এবং আরো ভালো করা উচিত। হুম, মোটামুটি ৳৪,২৫,০০০ এটার বর্তমান দাম। হুম। হ্যাঁ? যদিও ৳৫,০০,০০০ বলছিল, এটাও তাদের একটা ভুল ব্র্যান্ডিং ছিল। আচ্ছা। হ্যাঁ? ৳৫,০০,০০০ দামের বাইক আমরা ৳৪,০০,০০০ দিচ্ছি। এটাও কিন্তু একটা নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, দাম কমালে হ্যাঁ? নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে এটা যায়। এটা ৳৪,০০,০০০ করেই তারা সেল করত। তাহলে কিন্তু হ্যাঁ, ঠিক আছে। হুম, তো এই বাইকটা লং ট্যুর দেওয়ার জন্য যথেষ্ট ভালো একটা বাইক। হুম। হ্যাঁ? এটা আরো বেশি সেল হওয়া উচিত ছিল। হ্যাঁ? আরো বেশি মানে কাস্টমার জনতা পাওয়া উচিত। কিন্তু প্রত্যাশার কারণে প্রত্যাশার বৃদ্ধি একটা উচ্চ আশা দেওয়ার ফলে বাইকটা আসলে বাংলাদেশ সেভাবে ভালো করতে পারেনি। কারণ অনেকেই হিরো এক্সিমার বাইকটা নিয়েছিল সিবিআর বিক্রি করে। আ R15 আচ্ছা, বিক্রি করে। অনেকেই নিয়েছিল GSX-R বিক্রি করে। আচ্ছা, এবং তারা যখন দেখলো যে না, আমি তো ফ্ল্যাগশিপ সিরিজের বাইক বিক্রি করে এই বাইকটা নিয়েছি। সেই টেস্টটা এই বাইকটাতে নাই। আচ্ছা। অন্যগুলাতেও নাই। হ্যাঁ, কিন্তু এটার প্রচারটা হয়েছিল বেশি। কারণ একটু ১ম দিকে আসছে তো প্রচারটা হয়েছিল বেশি। তো এখানে একটা মানুষের একটা হতাশা তৈরি হয়। যেটা আমার মনে হয় হিরো এই ঘটনা থেকে স্টাডি করতে পারছে যে আসলে আমরা এমনভাবে বাইকের ব্র্যান্ডিং করাবো না যাতে মানুষের প্রত্যাশার লেভেল বেড়ে যায়। হ্যাঁ? বুঝতে পারছি। যেমন সুজুকি জিক্সার আছে 250 হ্যাঁ? এইটার মনে করেন যে তারা কিন্তু এবার প্রত্যাশা দেয় নাই। না, না, না। একদম আসছে, হ্যাঁ? লঞ্চ আসছে করে লঞ্চ দিচ্ছে। হইছে হ্যাঁ। দেখা গেছে যে এইটা হয়তোবা মানুষের ইকোনমিক্যাল অবস্থা চেঞ্জ হলে হ্যাঁ, তখন আবার তখন হয়তোবা হবে হুম, বা এই বাইকটা পরবর্তী মডেলে যখন ডিজাইনের একটা পার্থক্য তৈরি হবে। হুম। কারণ এটার 150 আর 250 সেম দেখতে। হ্যাঁ, সেম দেখতে। খুব সীমিত ওই পার্থক্য। স্টিকারের একটা পার্থক্য হ্যাঁ? আছে। হ্যাঁ, তো এইটা একটু চেঞ্জিং হবে বা এইগুলো বা ওই জিক্সার 150 ইউজাররা একসময় গিয়ে জিক্সার SF 250 নিবেই। নিবে না তা কিন্তু না, নিবে। আচ্ছা হিরো গেল। এছাড়া আর যে ব্র্যান্ড গুলা আছে যেমন আপনার নতুন একটা ব্র্যান্ড সিএফ মোটো চেপ। রিসেন্টলি এরা আসছে। তো এরাও সুন্দর বাইক নিয়ে আসছে। ৩ টা মডেলের আমি বাইক দেখছি, চালাইছি। হ্যাঁ? ওগুলার রিভিউ আমি ভবিষ্যতে দিব। এখনো আমি ওইভাবে বাইক পাইনি। তো বাইক যে পাইনি সেটা কেন পাইনি এটাও অনেকে জানতে চায়, অনেকে আগ্রহ আছে। আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা। ব্লগে সেটা শেয়ার জি, জি, করে জি, দিই। সিউর। হুম? তো সিএফ মোটো আসলে চাইনিজ ব্র্যান্ড। হুম, এরা ভালো করতেছে। ইউরোপে ভালো করতেছে। মোটামুটি আপনি যদি দেখেন চায়নার বিভিন্ন ব্র্যান্ড কিন্তু ইউরোপে খুব ভালো করে। খুব ভালো করে। হ্যাঁ, কারণ কি? কারণ এই ইউরোপেও তো মিডল ক্লাস লোকজন থাকে। না? বাইক জিনিসটা তো এমন না শুধু ধনীদের জন্য তৈরি রাইট, হবে তা রাইট। না। পৃথিবীতে কিন্তু মিডল ক্লাসের জনসংখ্যাটাই বেশি। হুম, তো স্বাভাবিকভাবে আপনার ব্র্যান্ডের বাইক যদি ১০ টা বিক্রি হয় ইউরোপে কোনো একটা পাড়ায় বা কোনো একটা মহল্লায়, সেখানে চায়নার ৬০ টা বাইক বিক্রি হবে। হুম, কারণ স্বাভাবিক। রিজনেবল রিজনেবল, কন ফিচার বেশি। হ্যাঁ, ফিচার বেশি বললে ভুল হবে। ফিচারও আছে। হ্যাঁ,
বেশি বলা যাবে না। বেশি আচ্ছা, কারণ ব্র্যান্ডে তো ওগুলোর দামটা অনেক বেশি মানে রিনাউন্ড ব্র্যান্ডে তো বাইকগুলোর দাম বেশি হয়ে যায়। কারণ তারা সেই পরিমাণ R&D থাকে, হ্যাঁ, হ্যাঁ? সেই পরিমাণ R&D থাকার কারণেই একটা বাইকে যত বেশি R&D হয়, হ্যাঁ? তার দামও তত বেশি হয়। এনালাইসিস তত বেশি এটার কারণে। তো দেখা গেছে যে চাইনিজ ব্র্যান্ডগুলা এরা একটু R&D কম থাকে, হ্যাঁ? বা কোনো একটা ব্র্যান্ডের কাছ থেকে তারা ডিজাইনটা কিনে, হ্যাঁ? বাইকগুলো তৈরি করে যেমন ডুকাটি অনেক ডিজাইন বিক্রি করছে হ্যাঁ, বাজারে, হ্যাঁ? সুজুকিও বিক্রি করে, হোন্ডা সবাই কম বেশি ডিজাইন বিক্রি করে দেয়। তো সেই ডিজাইনের উপরে বি বি বাইকগুলা তৈরি করা হয় একটু মিনিমাম একটু কোয়ালিটি রেখে, হ্যাঁ? যাতে এট লিস্ট চালানো যায়। তো চাইনিজ ব্র্যান্ডগুলা বাংলাদেশে আসলে তারা যে বাইকগুলো দেয়, নট অনলি সিএফ মোটর, হুম, আরো যে ব্র্যান্ডগুলা আছে লাইক লিফান কেপিআর, ট্যারো, তারপর জিপিএক্স, they are each and every bike are very good as per as budget আপনাকে বুঝতে হবে। হুম, আপনি বাজেটে বাইকটা কি দিচ্ছেন, সিসি কি দিচ্ছেন। as per as বাজেট বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ডের যতগুলা বাইক আসে সবগুলাই ভালো। আচ্ছা, মেক্সিমামই ভালো। হয়তোবা ২-১ টা খারাপ থাকতে পারে। মেক্সিমামই ভালো। হুম, আমি আবারও বলছি মেক্সিমাম ভালো। সমস্যাটা তাহলে কোথায়? সমস্যা হচ্ছে যারা এই বাইকগুলা নিয়ে আসে তারা প্রফেশনাল না। ওকে। তারা মানে প্রফেশনাল না। ব্র্যান্ড গুলো যেভাবে আসছে তারা তাদের সাথে হ্যাঁ। এদের এদের হচ্ছে এগুলো আপনি খেয়াল করে দেখেন, হিরো কারা নিয়ে আসতেছে? নিটল নিলয় গ্রুপ। দে আর প্রফেশনাল প্রফেশনাল এবং তাদের দীর্ঘদিনের টাটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা মার্কেটের আছে। উপর। সুজুকি কারা নিয়ে আসতেছে? র‍্যানকম, ব্র্যান্ড কোন আসতেছে। তারা প্রফেশনাল। হুম, ইয়ামাহা কারা নিয়ে আসতেছে? এসিএম মোটরস, তারা প্রফেশনাল। প্রফেশনাল। এইবার আপনি দেখেন চাইনিজ ব্র্যান্ডগুলা কারা নিয়ে আসতেছে? এমন কোম্পানি নিয়ে আসতেছে যাদের প্রিভিয়াস পোর্টফোলিও ভালো না বা তারা নতুন। আপনার এই সিএফ মোটরস তারা এর আগেও বাইক নিয়ে আসছে। হ্যাঁ? এখন নিয়ে আসছে এনকে 250 হুম, এর আগে নিয়ে আসলো এনকে 150 হ্যাঁ, মানুষ ছুঁয়েও দেখে নাই। না, কারণ কি? কোয়ালিটি নাই। হ্যাঁ? ওই মানে as per as বাজেট কোয়ালিটি আছে কিন্তু কম্পেয়ার করার মতো কোয়ালিটি নাই। হুম, এখন আপনার ৩৫০ সিসি বাংলাদেশে আদার্স ব্র্যান্ডের ৩০০ বা রিনাউন্ড ব্র্যান্ডের ৩৫০ সিসি নাই বলে সে এখন তার একটা অবস্থানে আছে। হুম, কিন্তু যখন আসবে, হুম? কিন্তু বাজেটের কারণে মানুষ নিবে। তাই না? তো এখন মানুষ যদি এই বাজেটের কারণে এই বাইকগুলো নেওয়ার পর যদি হতাশায় ভুগে, হুম, আমি নিজেও কিন্তু চায়নার বেশ কয়েকটা মডেলের বাইক চালিয়েছি। as per as বাজেট আমি ভালো কোয়ালিটি পেয়েছি। হুম, প্রবলেম শুধু একটাই, স্পেয়ার পার্টস। হুম। স্পেয়ার পার্টস এর প্রবলেম মূলত। আমি আচ্ছা, সিএফ আচ্ছা। মোটরস এর যারা ইউজার তাদের কাছ থেকে খোঁজ নিই। তোমরা যে বাইক আপনি তো কিনেছো ভাই দীর্ঘদিন তারও জিপি চালাইছিলেন। দীর্ঘদিন প্রায় দীর্ঘদিন। ৩ বছর আছে এবং as per ওই যে আমি বললাম তো as per as বাজেট চাইনিজ বাইক অনেক, অনেক ভালো। কিন্তু আপনার প্রবলেমটা ফেস করবেন কখন? যখন আপনার স্পেয়ার পার্টস এর প্রয়োজন হবে। আমি যখনই ২০,০০০ প্লাস কিলোমিটার চালিয়েছি তখনই কিন্তু একটা বাইকের অ্যাকচুয়াল কি দরকার, কি কি প্রবলেম দরকার? এগুলো ফেস করা শুরু প্লেস করি। করা শুরু হয়েছে। আমি কিন্তু ওই ২০,০০০ কিলোমিটার পর আমি দেখলাম যে আমার স্পেয়ার পার্টস আমি অনেকখানি পাচ্ছি না। পাচ্ছেন না। এবং ওই স্পেয়ার পার্টস এর অভাবে আমি ট্যুর দিতে পারছি না। এখন আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। হুম, আমাকে কিন্তু একটা সৌন্দর্যের মানে মোট কথা একজন কনটেন্ট ক্রিয়েটরকে সৌন্দর্যের পূজারি হতে হয়। হুম, বিলিভ মি আমি আমার ১৩ জিপির অভিজ্ঞতা যদি 100 এ 100 ভালো হতো, ফুলফিল হতো, হুম। তাহলে কিন্তু আমি সিএফ মোটর নিতে আমার গায়ে লাগতো না। রাইট। কিন্তু আমার তো ভয় ওইটাই। আমি 150 র স্পেয়ার পার্টস নিয়ে ভুগেছি। হুম। এখন ৩৫০ সিসির ৩০০ সিসির স্পেয়ার পার্টস নিয়ে আমার যদি ভুগতে হয়, তাহলে তো সমস্যা। সমস্যা হয়ে যাবে। তাই না? আপনি একটা বাইক হাই স্পিডে চলে, হ্যাঁ? স্বাভাবিক ৩০০ সিসি মানে স্পিড বেটার থাকবে হুম, 150 থেকে। তো সেখানে যদি আমি স্পেয়ার পার্টস যদি এরপর ঘাটতি থাকে, হ্যাঁ? যদি কোয়ালিটি স্পেয়ার পার্টস না পাই সেক্ষেত্রে কিন্তু আমার ঝামেলা পড়তে হবে। তো সিএম মোটো যারা নিয়ে আসছে, সিএম মোটো যারা ইউজার তাদের সাথে কথা বলছি। আমি বললাম যে, "তোমাদের বাইক আসছে স্পেয়ার পার্টস এর কি অবস্থা?" বলে যে, "ভাই ওরা ৫ টা বাইক এক্সট্রা তাদের কাছে আছে। হুম। এইখান থেকে খুলে তারা বিক্রি করবে।" ১ম জিনিসটাই কিন্তু আমার নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে। এখন এটা ইউজারের হুম। আমি এস্টাবলিশড করতেছি না। আমি হ্যাঁ, বলছি না যে সিএফ মোটো আসলে কতটুক সত্য, কতটুক মিথ্যা। হ্যাঁ? আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশের হুম, চাইনিজ ব্র্যান্ড গুলা তারা রিজনেবল এ ভালো বাইক আনুক। তারা স্পেয়ার পার্টস সহ আনুক। হুম। হুম? এবং দেশ জুড়ে তাদের দেশ স্পেয়ার জুড়ে পার্টস এর সার্ভিসের সেবাটা যাতে সেবাটা দেই। নিশ্চিত থাকে। এখন প্রত্যেকটা ব্র্যান্ডই জানেন, প্রত্যেকটা ব্র্যান্ডই মনে করেন যে এই ধরনের ব্যাপারগুলা ফেস করে। আপনার লিফান কেপিয়ারও যা,
13 জিবি তো ওটা। হুম, আমি 13 জিবি ইউজ করার আগে লিফান কেপিআর ইউজ করতাম। আচ্ছা। কিন্তু আমার আসলে ওই 13 জিবি যখন আমি ইউজ করি তখনই মোটামুটি YouTubeটা মানুষের হুম, কাছে আরকি অনেক বেশি স্প্রেড হয় যার হ্যাঁ। কারণে সবার 13 জিবি রেখে কিন্তু এর আগে যে আমি লিফান কেপিআর ইউজ করছি বা তারও ওটা আগে আসলে আমিও 13 কোনো জিবি এক সময় আমি সিঙ্গার ইউজ করেছি। আচ্ছা, আচ্ছা। আমার সিঙ্গারের বাইক ছিল। আপনি তো ১০০ র উপরে আমার বাইক ইউজ করছেন। আমার এখন ধরতে গেলে প্রায় 250 প্লাস। ২৫০ 300 ও হইতে পারে। আমি আর আচ্ছা, হিসাব আচ্ছা, করা আচ্ছা। বাদ আর দিই। হিসাব 200 হিসাব করা বাদ ২০০ র দিছি। পরে আর হিসাব তো আমি সিঙ্গারও ইউজ করেছি। আমি ওয়ালটন ইউজ করেছি। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ওগুলা মানুষ দেখে নাই। হ্যাঁ? মানুষ যখন দেখা শুরু করে তখন মোটামুটি আমার কাছে 13 জিবি 1 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, তো রাইট। 13 জিবি 1 অ্যাজ আ বায়ো R15 ভার্সন 2 আর 13 জিবি একসাথে ছিল নাকি? ভার্সন 3 ভার্সন 3 আর 13 জিবি হ্যাঁ, হ্যাঁ, একই সাথে রাখা ছিল। একই হ্যাঁ, সাথে হ্যাঁ, হ্যাঁ। রাখতাম। হ্যাঁ? তো দেখেন R15 ভার্সন 3 তখন আমি কিনেছি ৳4,50,000 দিয়ে। গ্রে মার্কেট থেকে। 13 জিবি কিনেছি ৳3,00,000 দিয়ে। আচ্ছা। তো R15 ভার্সন 3 এর মতো এত স্পিড ছিল না। বাট হুম, এই যে ৳3,00,000 বাজেটের মধ্যে আমি কিন্তু একটা ভালো একটা পারফরম্যান্স পেতাম। হুম। মোটামুটি চলতো। সবচেয়ে বড় কথা ছিল লুকস। লুকস। আপনি দেখবেন চায়নার বাইকগুলো কিন্তু লুকস অনেক সুন্দর, ডিজাইন সুন্দর। অনেক সুন্দর। ডিজাইন ল্যাঙ্গুয়েজ তো সুন্দর। হ্যাঁ, ক্যামেরাও কিন্তু খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক তো। হ্যাঁ। মানে আমাদের চোখে দেখে মানে হ্যাঁ, সবসময় একই রকম জিনিস না। হ্যাঁ, একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই চোখে লাগে। সাপোজ আপনি আমার যে এখন R15 AM যেটা, এটা হুম, আপনি অনেক বেশি দেখছেন। হুম। খুব হ্যাঁ, একটা চোখে লাগে না এখন খুব আর। সুন্দর হলেও আপনার চোখে হ্যাঁ, লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। আপনি ইউজড মানে দেখতে ইউসড টু হয়ে গেছে। রাইট, রাইট। রাইট, রাইট। এখন ধরেন CF মোটর এটা আবার একটু চোখে হুম, লাগে। চোখে লাগতেছে। আচ্ছা ঠিক আছে। তো ওই সময়টা 13 জিবি 1 টা আমি দীর্ঘদিন চালাই। মানুষের ভালোও লাগতো। হুম। হুম? তো পরবর্তী যখন আমি একটু স্পেয়ার পার্টস এর সমস্যায় পড়লাম, তখন আবার আমি এখান থেকে সরে আচ্ছা, আসি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি 13 জিবি 1 টা বিক্রি করে দেই। আমি আদার্স ব্র্যান্ড এ চালাই। তো আমাদের দেশে চায়নার ব্র্যান্ড গুলা এরা যদি স্পেয়ার পার্টস প্রপারলি যদি করে তাহলে এরা ভালো করবে। এখন হয়তোবা এই সিএফ মোটর সিএফ মোটর তারা যেভাবে প্রচার অভিযান নামছে, বিজ্ঞাপন-টিজ্ঞাপন হুম, দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন বাইকিং অর্গানাইজেশন গুলাতে ফাইন্যান্স সাপোর্ট করা। যেমন আমি একটা ঘটনা বলি এই সাপোর্টের একটা বিষয়টা। আমি যখন 13 জিবি ওয়ান চালাতাম, তখন খুব স্বাভাবিক দর্শকদের একটা শ্রেণী থাকে যাদের কাজ হচ্ছে নিন্দা করা। আচ্ছা। তো সিলেটে একটা ছেলে ছিল, হুম। নামটা বলব না। ওই ছেলেটার কেউ চিনত না তাকে। ওর কাজই ছিল যে আমার নামে বদনাম করা। ওর সাথে আমার কখনো দেখা হয়নি পার্সোনালি মানে তখন হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন আগে দেখা হয়েছিল। আচ্ছা। তখন তার সাথে আমার দেখা হয়নি। এই ছেলের কাজ হচ্ছে তরু ভাই 13 জিবি চালায়, তরু ভাই খারাপ, তরু ভাই ভালো না। হ্যাঁ? সে এই কথাগুলো মানুষকে বলত। এবং অনেকে বিশ্বাসও করত। হুম। স্বাভাবিক ব্যাপার, খুব ব্যাপার। এখন কথা হচ্ছে আমি যদি 13 জিবির সাথে ফাইন্যান্সিয়ালি যদি ইনভলভ থাকতাম সেটা আমার শেয়ার করতে সমস্যা কি? হ্যাঁ, রাইট। আজকে যদি এই প্রোগ্রামে যদি Honda স্পন্সর করে আপনার Honda র কথা বলতে সমস্যাটা কোথায়? না। সমস্যা নাই তো? এটা তো প্রাইড। হ্যাঁ, আমি সাপোর্ট দিচ্ছি, আমি কাজ করতে আমি কাজের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতিও কৃতজ্ঞ। হুম, তো ওই ছেলের কাজই ছিল সে আমার নামে বদনাম করত এবং সে আমার নামে বদনাম করে সে মোটামুটি অনেক কাছে পরিচিত হয়েছে। তো রিসেন্টলি গত ২ বছর ধরে এই ছেলে একটা প্রোগ্রাম ক্রিয়েট করে। আচ্ছা। বাইকিং এর একটা প্রোগ্রাম। হুম, এখানে রেস অর্গানাইজেশন করে। তো সেইখানে দেখলাম যে সে সিএফ মোটর তার প্রোগ্রামে স্পন্সর করছে। আচ্ছা। দেখেন, হুম, আমি 13 জিবি রাইড করি, হুম, এটা প্রবলেম। আর তার প্রোগ্রামে সিএফ মোটর স্পন্সর করছে প্রোগ্রাম। তো এখন আমাদের দেশে মানুষেরও কিছু ব্যাপার আছে। হুম, আপনি যখন কোন কিছুকে ভালো বলবেন, হুম, কোন কিছু যখন ভালো বলবেন তখন আপনাকে বুঝিয়ে বলতে হবে জিনিসটা ভালো। আপনি যদি কখনো ওই জিনিসটাকে যদি ভালো না বলেন, এভারেজ থাকেন, হুম, তাহলে তো সমস্যা নাই। আমি এই যে মানুষের অনুরোধে যে বাইকের রিভিউ গুলা করি, হুম, এখানে ভালো দিকও থাকে, মন্দ দিকও থাকে। রাইট। এখন আপনি ভালোটা শোনার পরেই বললেন যে, "তোর ভাই তো ভালো বলছে।" হ্যাঁ। কিন্তু একই ব্লগে মন্দটাও যখন থাকে তখন এটা তিতা এবং মিঠা। তিতাও মিঠা। তো অনেকেই মিঠা দেখে আমাকে জাজ করে, অনেকে হুম, তিতা দেখে আমাকে জাজ করে। হুম, হ্যাঁ? কিন্তু দেখেন আমি যে বাইকগুলো ইউজ করেছি, ট্যুর করছি, এটা কিন্তু আমার জীবনটাকে নিয়ে কিন্তু এই বাইকগুলো চলছে। রাইট। আমি জেনে শুনে কোনো খারাপ বাইক ব্যবহার করব না। এটাই। আপনি যখনই যে বাইকটা ইউজ করব আপনাকে বুঝতে হবে ওই সময়ে ওই বাজেটে ওইটাই আমার কাছে বেস্ট। বেস্ট ছিল। দ্যাটস হোয়াই আমি এটা ক্রয় করছি। রাইট। এখন আমার কোনো ব্লগে আমি কখনো শেয়ার করিনি যে আমি যে বাইকটা কিনব সেই বাইকটা আপনিও কিনেন। না, না এটা আসলেই বলেননি। আমি কোনো ব্লগে বলিনি। হুম, তো এই যে মিথ্যাচারগুলো যখন হয়, তো এরা কিন্তু এদেরই ক্ষতি করে।
আল্টিমেট অনেক মানুষ তাদের দ্বারা বোকা হচ্ছে। মানুষ আমাকে ভুল বুঝে, হুম, হুম, হুম। "তোর ভাই আমাদেরকে বোকা বানাচ্ছে।" আসলে তো কারা বোকা বানাচ্ছে কিন্তু একসময় মানুষ বুঝতে পারবে, হ্যাঁ? আচ্ছা। তো চাইনিজ ব্র্যান্ডগুলা মোটামুটি বাংলাদেশে ভালো করা উচিত আমি মনে করি। তবে সুযোগ আছে। স্পেয়ার পার্টস এর ব্যাপারটা যদি তারা নিশ্চিত করে, আমি নিশ্চিত সিএফ মোটো ওয়ান অফ দ্য বেস্ট বাইক ব্র্যান্ড ইন বাংলাদেশ হবে। হুম। যদি তারা সার্ভিস এবং স্পেয়ার পার্টস সার্ভিস সারা আপনার দেশে পর্যাপ্তভাবে available হতে পারে। রাইট। তো ভাই আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। এখন আমরা একটা র‍্যাপিড ফায়ার জি, একটা জি, অংশ থাকে আমাদের এখানে। সো এগুলো মোটামুটি দর্শকদের দিক থেকেই আসে। তো সেই কোয়েশ্চেন গুলো আমরা একটু মানে দ্রুত যাব। মানে কোয়েশ্চেন গুলো তাহলে শুরু করি, হ্যাঁ? তরু ভাই, আপনি বাংলাদেশের অনেক মানুষের মানে অনেক মানে অনেক ইয়ং জেনারেশনের মোটো ব্লগিং এর আইডল। তো আপনার আইডল কে মোটো ব্লগিং এর? আমার আইডল ২ জন। যেহেতু আমি যখন ব্লগিং শুরু করি বাংলাদেশে এমন কেউ ছিল না। রাইট। ইন্ডিয়ার একজন, ইন্ডিয়ার যিনি উনি হচ্ছে মুম্বাইকার নিখিল এবং 2nd জনও ইন্ডিয়ার জেএস ফিল্মস। আচ্ছা। এছাড়াও পাশাপাশি এমএসকে, হুম। জাত প্রভু জাত, আচ্ছা, হ্যাঁ? এদের ব্লগও আমার দেখা হয় এবং এদের থেকে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে কিভাবে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন? তাদের প্রতিক্রিয়া গ্রহণ করেন এবং আপনার কনটেন্টের চারপাশে একটি কমিউনিটি তৈরি করেন? একটা সময় ছিল যে যখন ট্যুরে যাওয়ার আগে আমি আ সোশ্যাল মিডিয়া পোস্ট করতাম যে আমি এখানে যাচ্ছি। কিন্তু বর্তমানে ক্রিটিক্যাল সমস্যার কারণে যেহেতু আপনারা জানেন চিন্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে গেছে বা হুম, ঘটছে। সেই ক্ষেত্রে একটু মানে দেখা গেছে যে সাময়িক পরিস্থিতির কারণে একটু দূরত্ব বজায় রাখতে হচ্ছে। হুম। তো এখন মোটামুটি বলা যায় যে একটু দূরেই থাকা হয় আমার আচ্ছা, দর্শকদের বা আচ্ছা। বন্ধুদের কাছ থেকে। এটা তো আপনার জন্য খুবই দুঃখজনক একটা খুবই বিষয়। দুঃখজনক কিন্তু যাক, পরিস্থিতির পরিস্থিতির শিকার। সামনে আবার এটা ঠিক হয়ে যাবে। তরু ভাই, আপনি কি গিয়ার ইউজ করেন? কি গ্যাজেট ইউজ করেন? আচ্ছা, আমার মূলত ডিএসএলআর একটা রয়েছে যেটা হচ্ছে যে Sony হুম, a7C হুম। আর অ্যাকশন ক্যাম হচ্ছে Hero 9 Black আচ্ছা, আর খুব রাফ অ্যান্ড টাফ বেশি পরিমাণ ব্যবহার করা হয় iPhone 15 Pro Max, আচ্ছা, হ্যাঁ? আমি মনে করি হয়তোবা ভবিষ্যতে এমনও হইতে পারে যে আমার সবকিছু ফোন দিয়েই করা হবে। আচ্ছা। আর রিসেন্টলি আমার ড্রোন Ear 2s ক্র্যাশ করে ভেঙে যায়। ও হ্যাঁ, এখন ওটা মনে হয় না ঠিক হবে। আরেকটা আরেকটা কিনতে ড্রোন হবে। ক্রয় করতে হবে। এছাড়া আমার ছোট, ছোট Insta360 অ্যা ব্র্যান্ডের ক্যামেরা রয়েছে। 360 ক্যামেরা কি? চারদিকে না দেখা যায় ওটা? 360 না, ওটা হচ্ছে যে GoTo। GoTo আচ্ছা, 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 আচ্ছা। GoTo ছোট একটা ক্যামেরা, মিনি ক্যামেরা। মিনি ক্যামেরা। ওইটা রয়েছে ২ টা। তা ওগুলার চার্জ ব্যাকআপ এখন আগের মতো নাই। আচ্ছা। তো মোট কথা আসলে আমি যেটা মনে করি যে আমার কিছু গিয়ার হুম। আপডেট হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেগুলোই ছিল সব ব্যাকডেটেড ছিল এবং সবগুলাই আহত, দুর্বল অবস্থায় আছে। না আসলে অনেকদিন 18 থেকে ইউজ হচ্ছে। ১৮ সাল থেকে না, হ্যাঁ, হুম, ১৮ সাল থেকেই ব্যবহার হচ্ছে Hero 9 Black। আর সবচেয়ে বড় কথা আমার নিজেকেও আপডেট করতে হবে। অবশ্যই। হুম, হুম, হুম। এটা সময়ের দাবি। আমরা সবসময় চাই আমাদের প্রিয় মোটো ব্লগারকে সবসময় আপ টু ডেট দেখতে। জি। আচ্ছা, তরু ভাই, এর পরের কোয়েশ্চেন এ যাব। আপনি তো বাংলাদেশের বললেন যে সব জায়গায় গেছেন মোটামুটি কিছু মানে দ্বীপ টাইপের এরিয়া ছাড়া। তো যত রাস্তায় গেছেন, মোটো ব্লগিং এর একটা সবচেয়ে বড় বিষয় রোড আমি মনে করি। তো সবথেকে পছন্দের রাস্তা কোনটা আপনার? মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ। আচ্ছা, আমারও। আচ্ছা। আর যেটা হচ্ছে নতুন ওই যে ১,০০০ কিলোমিটারের পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক। না, মেরিন ড্রাইভের রোডটা সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, কারণ একপাশে পাহাড়, একপাশে সাগর। আর ওগুলা তো শুধু পাহাড়, ওগুলা ওকে। অ্যাডভেঞ্চারাস রোড অ্যাডভেঞ্চার বলে জন্য। মনে হয়। আচ্ছা, আচ্ছা। তো রিসেন্টলি বেশ কয়েকটা রোডে আমার যাওয়া হয়েছে। হ্যাঁ, ব্লগ কিছু আসছে এবং আরো কিছু ব্লগ আসবে। আচ্ছা, যাক। আমরাও অপেক্ষায় থাকলাম সেই ব্লগগুলোর জন্য। মোটরসাইকেল চালানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি টিপস কোনটা? মানে আপনি মোটরসাইকেল চালানোর সবথেকে ইম্পোর্টেন্ট সেফটি এটা কিভাবে মানে রোডে চালানোর বিষয়টাকে মনে করেন? নাকি হেলমেট নাকি কোনটা? আচ্ছা, আমি সহজ করে দেই। আ বাইকে যখন আপনি ট্যুর করবেন, অবশ্যই আপনাকে সেফটি গিয়ার থাকতে হবে। ভালো মানের হেলমেট, হাতে পায়ে নি গার্ড অথবা জ্যাকেট হুম, অথবা রাইডিং প্যান্ট আর ভালো বুটস। অনেকেই আছে কেস পরে রাইড করি, এটা ঠিক হবে না। আপনারা এট লিস্ট বুট ব্যবহার করবেন। এটা লেদার হতে পারে বা রাইডিং বুট হুম, হতে পারে। হুম, আচ্ছা, এরপর হচ্ছে যে আপনি রাইড করার সময় হুম, কি বিষয়ে আপনি খেয়াল রাখবেন? ২ টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। হুম। ১, দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে
আপনাকে শুধু রাস্তায় মনোযোগ দিতে হবে। রাইট। অন্য চিন্তা আসতে চাইবে কিন্তু আসতে দেওয়া যাবে না। রাস্তার দিকে মনোযোগ রাখতে হবে। কি হচ্ছে না হচ্ছে খেয়াল করে চালাতে হবে। আর মনে রাখতে হবে এই পৃথিবীতে রাস্তায় যখন আপনি বাইক চালাচ্ছেন বা যানবাহন চালাচ্ছেন, হুম। আপনি একমাত্র সুস্থ ব্যক্তি। আর আর বাকি সব সব পাগল। হচ্ছে পাগল। রাইট। ওকে? এটা এটা আপনার ব্লগে সম্ভবত আমি এর আগে শুনছিলাম। আচ্ছা। তো ভাই পরের কোয়েশ্চেন এ যাবো। এখন পর্যন্ত আপনি বললেন ২৫০-৩০০ র মতো মোটরসাইকেল চালাইছেন। আসলে জি। সবচেয়ে ভালো লাগার মোটরসাইকেল কোনটা? সবচেয়ে প্রিয় মোটরসাইকেল কোনটা? আচ্ছা এটা দেখেন কিন্তু পারফরম্যান্স এর উপর না। না, হ্যাঁ, আমি বলছি আপনার সবচেয়ে ভালো লাগছে এই মোটরসাইকেলটা বা আপনার এই মোটরসাইকেলটার উপরের প্রেম আপনার এখনো মনে পড়ে যে তার কথা। আচ্ছা। এখন কথা হচ্ছে যে প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন রকম হয়। আচ্ছা। যেমন আপনি যদি সমান্তরাল সমান মসৃণ একটা রাস্তা চিন্তা করেন তাহলে হ্যাঁ, এখানে এক ধরনের বাইক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সেরা হবে। মানে আর যদি ভাঙাচোরা রাস্তা হয় তাহলে সেখানে এক ধরনের বাইক আপনার মনে হবে। আর যদি শহরে হয় তাহলে এক ধরনের বাইক মনে হবে। তবে ৩ টা বাইকের কথা বলি। আচ্ছা বলেন, একটা বলেন। নির্দিষ্ট বাইকের কথা বলব না। ওকে। তো আমি তো পূর্বে অনেক বাইক চালিয়েছি এবং এখনো স্টিল আমার হুম। ৩ টা বাইক। হ্যাঁ? আচ্ছা। Honda, Yamaha, Suzuki ৩ ব্র্যান্ডের ৩ টা বাইক। যাক। তো আমি যদি ভাঙাচোরা অফরোড এর কথা হুম, চিন্তা করি, হুম। পাহাড়ি অফরোড, হ্যাঁ? যেখানে রাস্তা নাই মাটির তা আমার ডার্ট বাইক আসলে একটাই চালানো হইছে। আচ্ছা, এটার নাম হচ্ছে Kawasaki KLX। আচ্ছা। ওই বাইকটা আমার খুব ভালো লাগে এবং ওই বাইকটা ইচ্ছে ছিল আরো আপগ্রেশন মডেল হুম, আসলে আমি নিবো। অপেক্ষা করব। যদি না হয় এটলিস্ট ওইটা হইলে আবার নিবো। অথবা Yamaha ডার্ট বাইক রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা হুম, করব। কিন্তু আমি KLX 150 টাকে অনেক বেশি মিস করি এবং আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে বাংলাদেশের ১ম কোনো বাইকার, হ্যাঁ? KLX বা ডার্ট বাইক নিয়ে ওই পাহাড়ের ঝরনার সামনে পর্যন্ত যায়। আচ্ছা। হ্যাঁ, ওখানে একটা আপনার বিখ্যাত ছবি ছিল না হ্যাঁ, এরকম একটা? এরকম একটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো ওই ট্যুরটা আমার অনেক স্মরণীয় এবং ওই বাইকটাও আমার খুব স্মরণীয়। সুযোগ হলে Kawasaki KLX আমি আবার নিব। আচ্ছা। এবার হচ্ছে যে মসৃণ রাস্তা, হ্যাঁ? মানে যেখানে বাইক রাইড করে অনেক বেশি হুম, মজা, হ্যাঁ? তো মসৃণ রাস্তার জন্য এখন যে বাইকটা আমার নেওয়া, এটা মূলত আমি একটা Facebook এ আমি করেছিলাম যে কোন বাইকটা নেওয়া যেতে পারে, কোন বাইকটাই সেরা। হুম। স্পোর্টস বাইকগুলোর মধ্যে Suzuki GSX-R, CBR এবং R15 এর মধ্যে। তো সেখানে অনেক বেশি ভোট পড়ে হচ্ছে Yamaha R15M। আচ্ছা। আমি সেই বাইকটাই নিয়েছি এবং স্পোর্টস বাইকগুলার মধ্যে এই বাইকটা আমার অনেক বেশি ভালো লাগে। কারণ এর স্মুথনেস, হুম, ব্রেকিং, হ্যাঁ? মানে কন্ট্রোল, কনফিডেন্ট এবং সবকিছু মিলিয়ে আমার কাছে এই বাইকটা অনেক বেশি ভালো লাগে। আচ্ছা। যার কারণে R15M যদিও আমার দর্শকের একটা বিশাল বড় সংখ্যা, তারা এই বাইকটা নেওয়ার পর তো আমাকে নানা কিছু বানিয়ে ফেলতেছে। কিন্তু আমি কিন্তু তাদের কথাতেই এই বাইকটা নিয়েছি এবং আমার আচ্ছা। ভালো লাগাও মিলে গেছে। ওকে, ওকে, হ্যাঁ? ওকে। তো এই বাইকটা এখনো চালাচ্ছি। স্টিল আছে। ইচ্ছা আছে আরো চালাবো। যখন হায়ার সিসি বাইক নিবো তখন হয়তোবা এটাকে সেল করে দিব। কারণ আসলে ওরকম ক্যাপাবিলিটি হয়নি যে যে একসাথে অনেকগুলো একসাথে বাইক। অনেকগুলা বাইক। একটা বিক্রি করে কিছু টাকা যুক্ত করে আরেকটা বাইক কিনবো। এটাই হচ্ছে মিডল ক্লাস, যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। রাইট। আর আরেকটা বাইক কমিউটার, যেটা শহরে সবসময় রাইড করে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ? মোটামুটি ট্যুরও করতে পারি। ওভারঅল আমার কাছে একটা জোস একটা বাইক বলে মনে হইছে। যেটাকে মানে অনেক মন চায় আবার নেই। হুম। হ্যাঁ? কিন্তু বাইকটা অনেক বেশি ব্যাকডেটেড, নিলে আরকি মানানসই হয় না। আচ্ছা, নিয়েছিলামও, হ্যাঁ? আচ্ছা, কিন্তু মানে ম্যাচ করে না। রেসপন্সটা খুব কম। আচ্ছা, আচ্ছা। সেটা হচ্ছে Yamaha Fazer, ওকে। হ্যাঁ? Yamaha Fazer 150 ভার্সন 2। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওই বাইকটার মানে জোস একটা বাইক ছিল। স্টিল কমফোর্টেবল। এটা একটা আনপ্যারালাল বাইক। আপনি আচ্ছা, আচ্ছা, এটাকে আসলে ওইভাবে কোনো বাইকের সাথে তুলনা করতে পারবেন না। মানে যে ফেজার ইউজার, আমি মনে করি বাংলাদেশে যারা ফেজার ইউজ করেছে, ব্যবহার করেছে, তারা ফেজার বাইক থেকে অন্য একটা বাইকে যখন শিফট হইছে তাদের অনেক কষ্ট হইছে। আচ্ছা। অনেক রাইট। মানে মানসিক, শারীরিক, হ্যাঁ, আর্থিক আর্থিক। অনেক কষ্ট হইছে। কারণ ওই বাইকটার খরচও খুব কম ছিল। হুম, মানে চলতে তো চলত। চলতই। আপনি দেখবেন যে বাজারে এই ফেজার বাইকটা সহজে কেউ নতুন কিনে বিক্রি করে না। অনেক না, দিন চালায়। অনেক বিশেষ করে হ্যাঁ, অধিকাংশ বাইকগুলোই পুরানো। মানে অনেক পূর্ণ হয়ে বছর ধরে চালাচ্ছে। চালানোর হুম, পরে বাইকটা এবং যারা এটা কিনে তারা কিন্তু ইউজ করে, ইউজ করে। করে ট্রাভেল করে এবং তারা কিন্তু বাইকিং বুঝে। হ্যাঁ? হ্যাঁ। তো এই ৩ টা বাইকই আমি মোটামুটি আমার আপনাকে একটা গল্প শেয়ার করি। জাস্ট আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি।
সো আমি গত বছরের আগের বছর আরকি। এটা ২৫-২৩ সালে। ২৩ সালে আমি হঠাৎ একদম মন খারাপ থেকে একটা ট্যুরে চলে যাই। আমি আবার সোলো ট্যুর পছন্দ করি। তো আমার ১০ দিনের একটা ট্যুর ছিল প্রায় ৪,০০০ কিলোমিটারের। আমার যেখানে ভালো লাগছে আমি সেখানে স্টে করছি। যেখানে ভালো লাগে নাই সেখানে চালিয়েছি। ওখানে গিয়ে আমি দেখলাম চিটগং এর একটা ওই যে অ্যা একটা জায়গা আছে। ওখানে হচ্ছে লেক। বারিয়াটি টিলা লেক এরকম একটা জায়গা। হুম, ১২ টিলা। হ্যাঁ, কোন এরকম। ১২ হাট? বারোয়ারা চিটগং এর আগে। হ্যাঁ, হ্যাঁ, ১২ হাট। বারোয়ারা। ওইখানে আমি যখন দেখতে গেছি তখন দেখি যে একটা লোক, মাঝবয়সী একটা লোক, তার সাথে তার একটা বাচ্চা। বাচ্চার বয়স হচ্ছে ১০ বছর হবে। ৮-১০ বছর এরকম। আ তারা একদম টেন্ট করতেছে। বাইকে পুরো টেন্ট সহ ফুল একটা সেটআপ। বাবা আর ছেলে। মানে এবং আমি যখন যাচ্ছি তখন আমি বললাম যে, "আমি কি একটা ছবি তুলবো আপনাদের?" তো বলছে, "হ্যাঁ, তুলেন কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় দিয়েন না। আমরা বাবা-ছেলে এরকম ট্যুর করি।" তো ওইখান থেকে ওরা বেরোয় গেল। আমি আরো দেখলাম এবং ফিরে আসার সময় চিটাগং শহরে যখন ঢুকতেছি, তখন দেখছি ওরা আবার আনফরচুনেটলি আমার সামনে দিয়ে যাচ্ছে। তো আমি ওই ছোট বাচ্চাটারে দেখে বললাম, "কি?" ইশারা দিলাম। ও আবার বলতেছে, "হ্যাঁ, ভালো।" তারপর ওর বাবা বলতেছে, "কে কার সাথে কথা বলছো?" ওই যে একটা আঙ্কেল দেখা হয়েছিল না? উনি আবার আমাদের পিছনে আসছে। তো উনারা ফ্রেজার চালাচ্ছিল। আমার মানে রিলেট হইলো আপনার সাথে। যাই হোক দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এই পর্যন্তই বিদায় নিবো। এরপর দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গেস্টের সাথে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।